সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অস্থিরতায় ব্যবসা বাণিজ্য। এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আজকে আমাদের এই আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন গবেষণা প্রতিষ্ঠান এনবিআর এর চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ। এছাড়া আমার সঙ্গে আছেন দুজন ব্যবসায়ী নেতা, বিজিএম এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং দোকান মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসি এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আজ গণমাধ্যমের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে 25,500 কোটি টাকা ঋণ দিয়েছে। গত 7 দিনের যে সহিংসতা, টানা আন্দোলন, সব কিছু মিলিয়ে তার একটি প্রভাব পড়েছে এখানে। আমরা সার্বিক বিশ্লেষণটা জানতে চাই, আসলে প্রভাবটা কতটা গভীরে। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হলো, আমি এই গত সপ্তাহে বাংলাদেশে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এতে আমার পুলিশ ভাইরা, আমার দেশের পুলিশ, আমাদের সন্তানেরা তারা 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 মৃত্যুবরণ করেছে। তো তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। দ্বিতীয় কথা হলো, আপনি এই যে আমাকে প্রশ্ন করলেন, জি, আমি সবাই পরীক্ষা দিয়ে দিয়ে এই জায়গায় এসেছি, প্রশ্নটাকে 3 মার্কের না 5 মার্কের 10 মার্কের বলে দিলে আমার জন্য ভালো হতো। আমি ধরে নিচ্ছি প্রশ্নটা আপনি 5 মার্কের করেছেন। সো এই বাংলাদেশ ব্যাংকের যেটা আপনি বলেছেন, ইট ইজ ওয়ান অফ দ্য ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যে কারণেই হোক, মহৎ কারণে, সংকীর্ণ কারণে, ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস হলে সবসময় আপনার বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে। এখন এগিয়ে আসার পরে এই ব্যাংকগুলোর রোগ যদি ক্রনিক হয়, তাহলে ফলাফল শূন্য হবে। আর ব্যাংকগুলোর রোগ যদি বাংলাদেশ ব্যাংক যে চিৎকার করতেছে যে ব্যাংকগুলোকে শৃঙ্খলায় আনতে হবে, বিশৃঙ্খলা তাড়াতে হবে, ম্যানেজমেন্ট ভালো করতে হবে, তো ওগুলো করতে পারলেও আপনি যখন ক্যাশ পুশ করবেন ফাইন্যান্সিয়াল সিস্টেমে, ইনফ্লেশন হবে। তো আমি বাংলার জনগণকে জটিল কিছু নিতে চাই না। এখানে সত্যিকার অর্থে যারা এইসবের রাজা মহারাজা আছে, ইনফ্লেশন হবে। এখন এই যদি সার্কুলেশন অফ মানি বেড়ে যায়, সো তাই আমাদের বাজেটে আমরা যেই পরিমাণ ইনফ্লেশন স্বপ্ন দেখছি, সেটা বাস্তবায়ন হবে না। তো এই আমার মনে হয়, তাই বাংলাদেশ ব্যাংক যা করেছে, এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো পথ নেই। কারণ দেশে বিশাল ধ্বংসযজ্ঞ হয়েছে। এর মধ্যে একটা বড় অঙ্ক ডলার দিয়ে কিনতে হবে, আর একটা বড় অঙ্ক লোকাল মানি দিয়ে কিনতে হবে। আমাদের সংসারে আপনার ফরেন এক্সচেঞ্জেও টানাটানি, আমাদের সংসারে হেলাল ভাইয়ের নাই, উনি তো নিজেই দোকানে আছেন, জিনিস নিয়ে আসতে পারে, কিন্তু এই টানাটানির সংসারে, ফরেন এক্সচেঞ্জের অভাবের সংসারে, ইনফ্লেশনের সংসারে, এই সহিংসতা এবং একটা এস্টিমেটেড অ্যামাউন্ট, আই ডোন্ট এগ্রি অর ডিসএগ্রি, অনেকে এটাকে 70, 75, 80, 85 হাজার কোটি টাকা বলছে। হোয়াট এভার মে বি, যে জিনিসটা সবাইকে বুঝতে হবে। এখন যদি সিদ্দিক ভাই আমাকে বলে যে পারভেজ ভাই, আপনি এই 80,000 কোটি টাকা আমার থেকে নেন, আপনি এই সব জিনিসগুলো ঠিক করে ফেলেন, ইট ইজ ইম্পসিবল। আমি 1 মাসে মেট্রো রেল ঠিক করতে পারবো না, আমি সেতু ভবনকে 2 মাসে ঠিক করতে পারবো না। তাই ক্ষতিটাকে ঠিক টাকার অঙ্কে দেখলে ঠিক হবে না। আর যা কিছু হয়েছে, এটা আমাদের 50 বছরের বোকামি হয়েছে। তো কনসেন্সে যে আমার খুব নিজেই লজ্জা লাগে যে 50টি বছর হয়ে গেল, নাবালকরাও মুক্তিযোদ্ধা, কিন্তু যারা শহীদ হয়েছে, এই শহীদদের ছেলে মেয়ে, নাতি পুতি, এদের জন্য কোনো কিছু আমার এখনো জানা নেই।
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে যা হয়েছে হয়েছে, আপনি যা করেছেন ভালো করেছেন, গ্যাপ কমেছে। এখনও আমলারা, আমি যাদেরকে গামলা ডাকি, তারা এখনও একটু টুইস্ট করেছে যে প্রশাসন চাইলে এটা আবারও পরিবর্তন করতে পারবে। এটা না করলেও চলতো। তো আপার মহত্ব, বড় মন পরিচয় পেত। শুভঙ্করের ফাঁকি রাখাটা আমার আপাকে ছোট করা হয়েছে। কিন্তু আমার অনুরোধ থাকবে যে ইট ইজ নাও টাইম যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি খবর নেওয়া ভালো, এবং আমাদের পার্সেন্টেজের থেকে এই শহীদ, আমাদের যারা শহীদ আছে শহীদদের একটা লিস্ট তৈরি করা হোক। কত লক্ষ শহীদের মৃত্যুর, আত্মঘাতের কারণে আমরা স্বাধীন হয়েছি, এবং তাদের অন্তত ছেলে মেয়ে নাতিপুতি পর্যন্ত আমি বলবো না, এই বিষয়টা আমার মাথায় এইবার কোমলমতি ছেলেরা তুলে দিয়েছে। এর মধ্যে মেয়েরা বলেছে আমরা কোটা চাই না, এর মধ্যে অনেকে বলেছে আমরা কোটা চাই না, কিন্তু শহীদদের ছেলে মেয়ের জন্য আমি কোটা চাই। আমার বক্তব্য এই। জি, হ্যাঁ, আমি আপনার কাছে আবার আসবো। সিদ্দিকের কাছে একটু ছোট করে শুনে আসি, যেটি বললেন যে টানাটানির সংসার, সেখানে এই সহিংসতা গত কয়েকদিনের, আপনার কি মনে হয় এটি, আপনি যেহেতু ব্যবসা বাণিজ্যের এবং বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক খাতের নেতৃত্বে ছিলেন, সেখানে আসলে কি প্রভাব পড়বে, বা আমাদের কোনো শঙ্কা আতঙ্ক যেটি এখনো কাটেনি, সেখান থেকে বেরিয়ে আসা আসলে কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদের। দেখুন, আমরা একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আমরা এমনিতেই ছিলাম। ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের কমে গিয়েছিল। এই অবস্থার মধ্যে ইনফ্লেশন পৃথিবীর সব জায়গায় হয়েছে, ইভেন আমেরিকার মতো জায়গায়ও ইনফ্লেশন নিয়ে এখন কথা হয়। তো সেই সবের মধ্যে এই যে বর্তমানে যে একটা সংঘাত যে হইল, এবং সেই সংঘাতে যে ধ্বংসযজ্ঞ, যে পারভেজ সাহেব যে বলছিলেন যে মেট্রো রেল বা সেতু ভবন বা স্বাস্থ্য অধিদপ্তর, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এটা তো আমাদের ইকোনমির জন্য অত্যন্ত একটা দুঃখজনক এবং ভীতিজনক অবস্থা। তার মধ্যে আমাদের রপ্তানি খাত বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো, দেশীয় বা যারা বিদেশের সাথে ব্যবসা করে, সব জায়গায় কিন্তু বন্ধ ছিল। তো এই বন্ধ থাকায় সব একটা ইম্প্যাক্ট তো বড় পড়বেই। তার মধ্যে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেখানে পড়বে সেটা হইল আমার এই বৈদেশিক মুদ্রার উপরে। তার কারণ হইল একমাত্র রপ্তানি খাত, যেটা গার্মেন্টস খাত, যেখান থেকে 84-85% আসে, সেটা বন্ধ ছিল 4 দিন। কিন্তু বন্ধ থাকার জন্য 4 দিনে যে ক্ষতি না হবে, সেটা তো বন্ধ রয়েছে। আমি আমার শ্রমিক ভাই বোনদেরকে বেতন দিব, সেটা আমার ক্ষতি হলো। এটা আমরা মেনে নেই দেশের এই অবস্থার মধ্যে। কিন্তু আমার যে ইমেজের যে কতটা ক্ষতি হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো আরও অন্তত পক্ষে মিনিমাম 6 মাস না গেলে আমরা বুঝতে পারবো না। কারণ এরকম ভীতিকর একটা সিচুয়েশন যখন যেখানে হয়, সেখান থেকে অবশ্যই শিফট করতে চায় যে কোনো লোকই। যারা বিদেশে ব্যবসা করে, যারা বিদেশে এখানে আসা যাওয়া করতে হয়, তারা যখন এইরকম একটা সিচুয়েশন দেখে, তখন তারা সেখানে আসতে চায় না। আমিও যাব না, আপনিও যাবেন না, কেউই যায় না। যেমন ইথিওপিয়াতে এক সময় এই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার জন্য আমাদের বাংলাদেশ থেকেও কয়েকজন মালিক গিয়েছিলেন, ওখানে ইন্ডাস্ট্রিও করেছিলেন। তারপরে ইথিওপিয়ায় বিভিন্ন প্রবলেমের জন্য তাদেরকে কিন্তু ফেরত আসতে হয়েছে, এবং সেটা চেষ্টা কিন্তু শুধুমাত্র যে গার্মেন্টসের মালিকরা করেছে তা না। এখানে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, বিভিন্ন ব্র্যান্ড, তারা সবাই কিন্তু ইনভলভ হয়ে ইথিওপিয়ায় এটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। অনেক 2011-12 থেকে তারা শুরু করে একসময় ফেল করে তারা কিন্তু ফেরত আসছে। আফ্রিকার অনেক দেশে চেষ্টা করছে, কেনিয়ায় চেষ্টা করছে। কিন্তু আমরা মোটামুটিভাবে আমাদের এখানে 2006-এ একবার প্রবলেম হয়েছে, 10-এ হয়েছে, তারপরে 12-13-তে হয়েছে, আপনার রানা প্লাজা হয়েছে।
কিন্তু আমরা কোনো না কোনোভাবে অনেক দিন বন্ধ রেখেও কিন্তু আমরা কোনো না কোনোভাবে ওভারকাম করেছি এবং পৃথিবীর যে কোনো দেশের ইন্ডাস্ট্রির থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো অনেক সেফ এবং এটা কিন্তু আমেরিকান বিভিন্ন মিডিয়াই বলছে, বিশেষ করে অনেক প্রিন্ট মিডিয়ায় কিন্তু এটা আসছে যে বাংলাদেশে পৃথিবীর 10টা বা বেস্ট ফ্যাক্টরির মধ্যে 7টাই কিন্তু বাংলাদেশে 225টার উপরে এখন গ্রিন কনসেপ্টে ফ্যাক্টরি হয়েছে এবং এই ফ্যাক্টরিগুলো অনেক আধুনিক এবং অনেক অনেক ফ্যাসিলিটিস সহ এই ফ্যাক্টরিগুলো করা হয়েছে এবং বায়াররা যে আসে এখানে, যে ভিজিট না করছে জীবনে, সে এসে যখন আমাদের এই সব ফ্যাক্টরিতে যায় এবং দেখে, সে কিন্তু বলে যে বাংলাদেশের মতো জায়গায় এরকম ফ্যাক্টরি আছে। তো সেই জায়গার মধ্যে আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি, এটা সত্য, কিন্তু আমাদের আরও অনেক কিছু করার আছে। বিশেষ করে আমাদের দেশে এই যে গত 16 বছরে আওয়ামী লীগের সময় 2014তে যে প্রবলেম হয়েছে, 13-14তে আগুন সন্ত্রাস অনেক কিছু হয়েছে, আমরা কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো রকমের কোনো ক্ষতি হয়নি। আমরা ঢাকা থেকে মাল কিন্তু আমাদেরকে সরকার পুলিশ দিয়ে চিটং নিয়ে গেছি, আবার চিটং থেকে নিয়ে আসছি এবং যারাই এই সন্ত্রাসী এর মধ্যে জড়িত থাকুক না কেন, তারা কিন্তু আমাদের এই গার্মেন্টসের ট্রাকে বা কোনো জায়গায় কখনো আঘাত করেনি। এবারে আমরা শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে কিন্তু আমরা 4 দিন বন্ধ রেখেছিলাম। তবে সবচেয়ে বড় অসুবিধা হয়েছে এইবারের যে বিশেষ করে এই সংঘাতটা যে হয়েছে, যেভাবে মানে সারা বিশ্বে, কারণ এই সরকারি স্থাপনাগুলোর মধ্যে আঘাতটা হানা হয়েছে এবং সেটা অত্যন্ত মানে করুণ কিছু দৃশ্য আছে। হ্যাঁ, মানুষ কিভাবে পিটিয়ে মারছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মারছে, র্যাবকে কিভাবে পিটিয়ে মারছে, এগুলো কিন্তু মানুষ দেখছে। তো বহির্বিশ্বে যখন এগুলো দেখে তখন তাদের কাছে কিন্তু অত্যন্ত খারাপ লাগে যে আমি এই দেশে আবার যাব। এই ইমেজ সংকটটাই আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি এখনও। যদিও গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন 56টা এমবাসিকে এখানে নিয়ে ভিজিট করিয়েছেন এবং তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে হ্যাঁ, আমরা তোমাদের সাথে আছি, ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা কতটুকু সাহস পাবে সেটাও তো একটা বিষয় আছে। সে ব্যাপারেও আমরা ব্যবসায়ীদের সাথে, আমাদের যারা কাউন্টার পার্ট আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং হয়তো অদূর ভবিষ্যতেই, দ্যাট মিনস হয়তো আগামী সোমবারই আমরা হয়তো তাদের সাথে বসবো। সব ব্র্যান্ড আমাদের এখানে যারা কাজ করে, আমাদের সাথে ব্যবসা করে, তাদের সাথে আমাদের একটা ব্র্যান্ড ফোরাম আছে, ব্র্যান্ডের একটা ফোরাম আছে। সেই ফোরামে বিজিএমই আছে, বিকেএমই আছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, আমাদের লেবার অর্গানাইজেশন আছে এবং আমরা তাদের সাথে হয়তো সোমবারেই বসবো ইমিডিয়েটলি, আমাদের কি অবস্থা হয়েছে এবং তারা কতটুকু আমাদের জন্য কি করতে পারে। তবে আপনি যত কিছুই বলেন, এই যে টাকার অঙ্ক বলছেন, টাকা কিন্তু টাকা দিয়ে কিন্তু ইমেজ কেনা যায় না। জি সিদ্দিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। বদিউর রহমান, যেটি সিদ্দিকুর রহমান বলছিলেন যে কয়েকদিনের যে সহিংসতা, নৈরাজ্যকর পরিস্থিতি, তার আলোকে তিনি যে শঙ্কিত বা একটা শঙ্কা কাজ করছে যে আসলে আমাদের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে সেটি ফিরে আসবে কিভাবে। আমার প্রশ্ন হলো যে এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটি আগে কি সামাল দেওয়া যেত না? জি ধন্যবাদ। আমি প্রথমে একটু কষ্টের কথাটা বলি আমার, যে বিটিভিতে আগুন লাগলো। বিটিভির সাথে আমার একটা ভিন্নতর আর্থিক সম্পর্ক ছিল। আমার ছোট ছেলেটা এসো গান শিখির অনুষ্ঠান করতো, আমি যেতাম। আমার একটা 2টা আত্মীয় 3টা আত্মীয় সেখানে চাকরি করতো, আমি যেতাম। আর সবচেয়ে বড় জিনিস ছিল 2টার বাইরে বিটিভিটার 8টার খবরটা আমি দেখতাম, কারণ গভর্নমেন্টের প্রেস রিলিজ হিসাবে 8টার খবরটা দেখতাম। যে সাহেব গোলাম বিবির বাক্স বলুক, যে যাই বলুক না ওটাকে, কিন্তু গভর্নমেন্টের প্রেস রিলিজ দেখতে হইলে সরকারের কর্মকাণ্ড থেকে শুরু করে যা যা আছে, ঢাকঢোল পিটানো, তো সবগুলোর জন্য এই বিটিভিটা হইতো। তো এখন এই বিটিভি যখন বন্ধ হয়ে গেল সম্প্রচার, আমার তখন এই আগুন দেখার পরে একটু কান্না আসতেছিল যে এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের। সেতু ভবন, যেটা সেতু বিভাগটা সামারিটা আমি করেছিলাম প্রথম। আমি তখন
যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক ছিলাম, মোহাম্মদ আলী সাহেব এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে ওটা ছিল, রেজাউল হায়াত চৌধুরী সাহেব তখন ওটা সচিব ছিলেন। এখন মোহাম্মদ আলী সাহেব ব্যাসের সিএসপি ব্যাসের রেজাউল হায়াত থেকে সিনিয়র, তাহলে আমাদের ফাইলপত্র সেতু বিভাগের গেলে ওখানে আবার পরীক্ষা হয়ে আসতে হয়। সেই জন্য শর্টকাট ওইতে যে উনি একজন সচিব হতে চান, আমরা যেন কাজ করতে পারি, সে সামারিটা আমি করেছিলাম প্রথম বেগম খালেদা থেকে হাতে হাতে করে এনে। সেই সেতু বিভাগের গাড়িগুলো যখন দেখলাম চোখের উপর জল করে ভাটতেছে, কেন আসছে সেটা আসতেছি। তারপরে আপনার মেট্রো রেল হওয়ার পরে আমি বাইরে বলতেছিলাম মেট্রো রেলটা শেখ হাসিনা আমার জন্য করছে। বন্ধু বান্ধব বলে তোর জন্য মানে হলে আমি মিরপুর থেকে উত্তরা যেতে হতো, আমি উত্তরা প্রায় যাই, উত্তরাতে সরকারের 3 কাঠা জায়গা দিলে ওখানে আমার জন্য মেট্রো রেলটা করে দিয়েছে। এবং আমি যুগান্তরের কলামে একটা লেখাও লিখছিলাম মেট্রো রেল নিয়ে, যে ওটাতে উঠার পরে কেমন লাগে, বাইরের দেশে উঠলাম নিজের দেশে উঠলাম, সেই জায়গায় আমাদের ভিতরের মধ্যে এটা একটা ফোড়ন ধরেছে এটা নষ্ট করাটা। আর 10 নম্বরে যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলা পুরাই দিল, ওই ময়লার পাশে আমি একটা সাহসিক আন্দোলনের মিটিংয়ে যেতাম, সেটাও পুরল। তো আমার বাইরেগুলা ছাড়া এগুলো আমার ভিতরে খুব ক্ষরণ হয়েছে। কেন হইল কারণ হইল আমি যেটা বুঝি এখন তো উতরাই গেছে, এখন সবাই কথা বলবে সুরে সুরে। এইখানে সরকারের বিরুদ্ধে যারা কথা বলতো যে কোনো টিভিতে, তারা এখন সুর পাল্টাবে, কারণ এখন যদি একটু সরকারের সমালোচনা করতে যায় ভাববে যে আবার উস্কানি দিতেছে, কেমন সেরকম হতে পারে। গোটলোটা সরকারের ব্যর্থতা, 1 নম্বরে সরকারের ব্যর্থতা। কারণ 18 সালে সংস্কারের পরিবর্তে যেটা করে দেওয়া হইল টোটাল বন্ধ। তাহলে প্রথম এই এক জায়গায় ভুল হইল 18তে কোটার আন্দোলন। ফাঁকে দিয়ে বলে রাখি, আমি যুগান্তরে গত 15 বছর থেকে যে কলাম লিখতেছি, আমার প্রথম লেখাটাই ছিল 2রা ফেব্রুয়ারি 2008 যুগান্তরের প্রথম লেখাটা, সরওয়ার সাহেব সম্পাদক, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি, এটার উপর আমি লিখেছিলাম। কারণ আমি যেহেতু বিসিএস নিয়োগ শাখাতে ছিলাম, 3টা ব্যাচের, স্পেশাল বিসিএস 84, রেগুলার বিসিএস 84, রেগুলার বিসিএস 85, 3 ব্যাচের অ্যাপয়েন্টমেন্ট আমার সইতে গেছে। তখন আমি কোটাটা ভালোভাবে দেখেছি কি করতো, ওই জন্য আমার প্রথম লেখা ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি। এখন ঘটলো 1 নম্বরে সেইখানে ঝামেলা হইল। 2 নম্বর হইল হাইকোর্টে যখন রায় দিল, এটা আমি আইন বিশারদ নয়, আইনজ্ঞ হওয়ার শখ ছিল, বলল যে বাতিল, 18-র প্রজ্ঞাপন বা পরিপত্রটা বাতিল। কিন্তু আরেকটা কথা তো ছিল, সরকার ইচ্ছা করলে সংশোধন করতে পারবে, বাড়াতে কমাতে পারবে, পরিমার্জন করতে পারবে। ওই আদেশটার মধ্যে আমি মিডিয়াতে, পত্রপত্রিকা, ইলেকট্রনিক এবং ইলেকট্রিক মিডিয়া যেগুলো দেখলাম, সেখানে বলে নাই যে বাড়ানো কমানোটা 2 বছর পরে, 1 বছর পরে বা ভবিষ্যতে একসাথে ইচ্ছা করলে পারে। তাহলে তাই যদি হাইকোর্টের রায় থাকে সরকার ইচ্ছে, তখনই তো সরকার আপিল না করে একটা পরিপত্র জারি করে দিতে পারত। কেন পারে নাই? কিছু জিনিস আছে অনেক দিন থাকলে সরকারের সাথে একটা গোলাম হোসেন দরকার হয়, একটা বাটলার দরকার হয়। সে বাটলার ছিল না। এই যে বড় বিজ্ঞানী বড় মুরগির জন্য খাঁচা করলো, এখন ছোট মুরগি কেমনে ঢুকবে সেই সারাদিন কাটাইলো, তার মাথায় ঢুকে না। এটা সম্ভবত নিউটন বা আইনস্টাইনের কথা, নিউটন মনে নাই কে একজনের। তো বাটলার যে ছিল, সে বাটলার শুধু বলল যে সারাদিন কাটাচ্ছেন কি, বলে যে খাঁচা যে করলাম, বড় মোরগটা তো ঢুকতে পারবে, কিন্তু ছোটোটার জন্য দরজা করতে গেলে বাক্সটাই নষ্ট হয়ে যায়। যত জ্ঞানী হোক তার মাথায় আসে না বড়টা ঢুকলে ছোটোটা ঢুকতে পারে, এরকম কিছু ঘটে। ওই বাটলার বললো যে অসুবিধা না, আপনি ঘুমান, সকালে উঠে দেখবেন জুতে খাঁচার মধ্যে আছে। এই যে আমাদের কিছু কিছু লোক আছে, বিশেষ করে আমলাদের, এদের তো বুদ্ধি শার্প থাকে। একটা না হয় পুরনো হয়ে গেছে ডক্টর মশিউর রহমান, যে অনেক দিন থেকে পুরনো আমলা, এটা কিন্তু রিসেন্ট 3 জন তো সেখানে আছে, একেবারে তরতাজা 3 জন তো সেখানে আছে। একজন আমাদের সংস্থাপন সচিব ছিল কবি কামাল নাকে আছে, পিএসসি চেয়ারম্যান ছিল সাদিক আছে, পার হয়ে যাইয়া আরেকটা যে
আরেকজন আছে ওনার যে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিল। তো একটা জিনিস শুধু প্রধানমন্ত্রীকে কেউ বলতে পারে নাই যে হাইকোর্টের রায় যেহেতু বলেছে ওটা বাতিল, কিন্তু সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে, ওটা করে দিলে হয়ে যেত, আপিলও লাগতো না। এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বারে কেন ঘটলো আপনি জিজ্ঞেস করতেছিলেন, সরকারের এক দিয়ে ভুল হওয়ার পরে আরেকটা ভুল হয়ে গেছে, রাজনৈতিক ভুল আওয়ামী লীগের। যে ছাত্রলীগ যথেষ্ট, এই ছাত্রলীগ যথেষ্ট বলাটা খারাপ হয়ে গেছে, সেই সময় যাইয়া একটা ইন্ধন হয়ে গেল। এবং এটার পরিণতি যদি কারফিউ না আসে তখনই যদি বন্ধ না করতো তাহলে এবার আরও মেসাকার হয়ে যেত। তৃতীয় জিনিস হলো আমাদের ইন্টেলিজেন্স। আমি যেটা লক্ষ্য করলাম বাংলাদেশের দুর্ভাগ্য যে সবসময় ইন্টেলিজেন্স ফেল করে। বঙ্গবন্ধু হত্যা করলো, কোথায় ইন্টেলিজেন্স ছিল কেউ বলতে পারে না, এত বড় ঘটনা ঘটে গেল। জিয়াউর রহমানের হত্যা করলো, কেউ বলতে পারলো না, ইন্টেলিজেন্সের তোকে রিপোর্ট হইল না। তারপরে যে আপনার এই যে এরশাদ এসে সেলিম দেলওয়ারে মারি ফেলতেছে, কিন্তু ইন্টেলিজেন্স বলতে পারে না। খেয়াল করেন, খালেদা জিয়ার আমলে এই যে আর্মি দিয়া সাদেক আলী মার্কা নির্বাচন করলো, সেটার পরিণতি কী হবে ইন্টেলিজেন্স বলতে পারে না। বিডিআর বিদ্রোহ হয়ে গেল, কেউ বলতে পারে না। তাহলে আমাদের ইন্টেলিজেন্স করে কি? যদি বলেন যে ইন্টেলিজেন্সও ওটার পার্ট, তাহলে তার করার কিছু না, টোটাল বিদ্রোহ হয়ে গেল। এই কারণগুলা অযথা বেদরকারি ডিলেড হয়েছে। আমি ছোট্ট একটা গল্প বলি, এটা বললে এটা বুঝবেন। যে বড় বড় পণ্ডিতরা বসে বসে গবেষণা করতেছে ঘোড়ার ওই নিচের মাড়িতে কয়টা দাঁত। এখন দেখা গেল যে বাচ্চা একটা ওখানে ঘোড়া চড়ায় মাঠের সামনে, এদের অফিসে তাকায় দেখে যে 2 মাস যায় 6 মাস যায়, এরা বিরাট বিরাট স্পাইল বাইন্ডিংয়ের রিপোর্ট করে। তো একদিন ছেলে কৌতূহলবশত বলল যে স্যাররা আপনারা কি করতেছেন, প্রত্যেক মাসে দেখতেছি আপনারা সকালে আসেন বিকালে আসেন। বলে যে ঘোড়ার মাড়ির উপরে দাঁত কয়টা, নিচে কয়টা, এটা দেখার জন্য তো এইরকম গবেষণা হইতেছে আর কি। তো বললো যে এত কষ্ট করার দরকার আছে? আমার ঘোড়াটারে ধরি এমনি হা করে দেখেন না, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। এই মাসকে মাসে এত কিছু করতেছে। তো 15 বছর 16 বছর একাধারে ক্ষমতায় থাকার পরে অন্যকে আন্ডারমাইন করা বা কি ঘটবে সেটা আমলে না নেয়া, যে এক ছাত্রলীগে ওই খালেদা জিয়া মানে খালেদা জিয়াও বলছে যে ছাত্রদলই যথেষ্ট, এরা ছাত্রলীগই যথেষ্ট। এই যে সবটা দলীয়করণ করে ফেলছে, দলীয়করণ করতে যাইয়া অন্যকে স্পেস না দেয়া একটা ক্ষোভের চরম রকমের বহিঃপ্রকাশ ঘটেছে। সেই জন্য এই কাণ্ডটা ঘটছে এবং ক্ষতিগ্রস্ত হইলাম আমরা, জাতিটা ক্ষতিগ্রস্ত হইল পরিপূর্ণভাবে। আর আদালত সম্পর্কে কিছু বললে তো কন্টেন্টে পড়ে যাই। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমাদের হেলালউদ্দিন, যে অস্থিরতায় ব্যবসা বাণিজ্য আসলো, আন্দোলন প্রসঙ্গে কোটা বিরোধী সংস্কারের যে আন্দোলন হলো, তারপরে বড় ধরনের সহিংসতা হলো, আপনি দেখলেন। এখন বলা হচ্ছে যে এর পিছনে একটি বড় অসৎ উদ্দেশ্য ছিল বা একটি ষড়যন্ত্র ছিল। আপনার কি মনে হয়? ধন্যবাদ জাহিদ ভাই। আমি শুনছিলাম বদিউর রহমান সাহেবের আলোচনা, এবং ওনার আলোচনা এখন সবাই শোনেন। উনি বলেনও খুব ভালো। এক সময় এনবিআর চেয়ারম্যান ছিলেন, তখন আমরা যেতাম ওনার কাছে, আবার ডাকসেটের আমলাও ছিলেন। তো এই যে আজকে ওনার যে অনুভূতিটা, এটা আমি খেয়াল করছি, যখন আমলা হিসাবে দায়িত্ব পালন করেন তখন এগুলো খেয়াল করেন না, যখন সেখান থেকে চলে আসেন তখন ওনারা বোঝেন যে আসলে প্রবলেমগুলো কোন জায়গায়। খুব দুঃখকর, একজন আমলা বলছিল, ওই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ ছিলেন এক সময়, তো উনি প্রাইভেট সেক্টরে চাকরি করার সময় একদিন বলছিলেন, ভাই এখন বুঝি যে আসলে দেশের বাইরে এক্সপোর্ট করা কত কঠিন, আগে বুঝি নাই। হ্যাঁ, তো এই যে কথাগুলো উনি বললেন, আমি বললাম ভাই আগে একটু চেষ্টা করলে তো বুঝতে পারতেন। ওইদিকে নাইবা গেলাম। বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন এমনিতে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, আমি একটু বলি আপনাকে, ওরা প্রকৃত আমলা না, প্রকৃত আমলা ওই চেয়ারে থাকতেই বুঝছে। মেবি এটা খেয়াল মেবি তো মেবি না, ইট ইজ। তো এখন বিষয়টা হচ্ছে করে না। হ্যাঁ, অনেক কারণে করে না। আপনার চুক্তি ভাইবেও আপনি মন্ত্রী বানাবেন, উপদেষ্টা বানাবেন, লাইনে থাকবে, তো করতে যাবে কেন? বুঝলেন না? এটা কি বদিউর রহমান নাকি যে করতে দিলে না চলে গেলাম চাকরি ছেড়ে দিয়ে, করলাম না। আমলা আমলার মতো করতে হবে। আমলাকে আপনি কামলার মতো রাখবেন, আপনি আমলাকে আবার রাজনীতিবিদ বানাবেন, আপনার পক্ষে ওসিডিসির মতো বক্তৃতা দিতে দিবেন। ইনস্টিটিউশন তো নষ্ট করে দিচ্ছেন এসব করেই।
জি হিলাল ভাই। জি না, এখন আমি যে জায়গায় যাচ্ছিলাম আর কি, যে আসলে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের যে প্রবলেমগুলো হইলো, আপনি দেখেন গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে 2টা সিটি কর্পোরেশনে এবং সারা বাংলাদেশে অলমোস্ট ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেলো শুধু বৃষ্টির কারণে। কেন এত বৃষ্টির কারণে বন্ধ হবে? এই দায় কেউ নিল না। তো দায় কেন নিবে? একদিন বলছিলাম আমি ঘটনা, যে ওই ফুটবল প্লেয়ার ছিল একজন গোলকিপার, তো সে বলতো যে যেখানে সে খেলা খেলতে যাইতো, বলতো যে আমি গোল খাইলে আমাকে পয়সা দিতে হবে না, আর গোল না খাইলে আমাকে 100 টাকা দিতে হবে। দেখো এরকম আপনার ওই এক জায়গায় খেলতে গেছে, তো বল একটা গড়ায় জালের মধ্যে ঢুকে গেছে। এখন সাপোর্টাররা তো খুব ক্ষিপ্ত, খেলা শেষ হওয়ার সাথে সাথে সব সাপোর্টার দৌড়াইতেছে গোলকিপারকে ধরার জন্যে, ওকে ধরে মারধর করবে। গোলকিপার এক টিলার মধ্যে দাঁড়া বলছে, ভাই একটু আমার কথা শুনুন, আমার একটু কথাটা শুনুন। বলে কী কথা বলো? বলে আমি 99 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা আসতেছিল, আমি 99 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা ধরার চেষ্টা করলাম, কিন্তু বলটা চলে গেলো 100 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি তখন কিছু করতে পারলাম না। কারণ গ্রামের মানুষ ভাবলো যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের বিষয়, আসলে গোলকিপারের কিছু করার ছিল না। এখন আমাদের যে অবস্থা, যেন আমরা এই যে ড্রেনগুলো করি, আমরা যে মেরামতগুলো করি, তখন আমরা মনে করি যে এই 10 কি বলে জানি বলে স্যার কি 10 বৃষ্টি কি জানি কি বলে মিলিমিটার 10 মিলিমিটার হইলে পর্যন্ত আমার এই পাইপ দিয়ে পানি যাবে, পানি জমবে না। কিন্তু যখন এটা 25-30 কিলোমিটার হয়ে যায় তাহলে পানি জমবে। তো এই যে বিষয়গুলো, এইগুলো জবাব কে দিবে বলেন? এবং তখন আমাদের দোকানের কাপড় চাপড় ভিজলো, নষ্ট হইলো, দোকান 3-4 দিন কাস্টমাররা যেতে পারলো না। এরপরে আবার এই সমস্যা মানে হয় কি, সিদ্দিক ভাইরা তো অনেক বড় ব্যবসায়ী, ওনাদের তো ধরেন ব্যাংক আছে, বিমা আছে, নিজেরা আছেন, হ্যাঁ, দেশের বাইরের ফান্ড আছে, অনেক কিছু আছে। বাট এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, ধরেন আপনি 2 কোটি মানুষ যারা দিন আনে দিন খায়, এদের অবস্থা আমরা কেউ চিন্তা করছি একবার বলেন? এই পানি উঠলে ওদের কষ্ট হয়, এই ধরনের পরিস্থিতিতে মানুষের কষ্ট, মানে যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে আগে যিনি এফেক্টেড সে হচ্ছে ওই 2 কোটি মানুষ, 2 কোটি পরিবার, অর্থাৎ 6 থেকে 8 কোটি মানুষ। তাদের মানে সারাদিনের রুজির পরিমাণ কিন্তু 7 থেকে 800 টাকা বা 5 থেকে 800 টাকা, এর মধ্যে যেটুকু পারে, আমরা সেটুকু করতে পারি না। এই যে একটি অবস্থা, এর দায়িত্ব কে নিবে? এই যে টাকা আজকে একটু আগে বললেন না যে 25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন শিডিউল ব্যাংকগুলোকে দিয়েছে, তার ছিটা ফোটাও কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবে না। এখন ওই যে আপনারা দেখলেন না যে খাবার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এখন আমি খাবার তো চাই না ভাই, আমি চাই আমার কাজের পরিবেশটা আমাকে তৈরি করে দাও। আপনি কাজের পরিবেশটা আমাকে তৈরি করে দিলে আমার কিন্তু এই খাবার না আমার খুব বেশি প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে এগুলো বলবো কোথায়? এগুলো বলার জায়গা, এগুলো সবাই দেখেন, কিন্তু সবাই দেখেন এবং এগুলো মানে দৃশ্যমান। এই যে আপনাদের টেলিভিশনে বা অনেকগুলো টেলিভিশনে দেখলাম, একজন বলছে আমি 3 দিন যাবত খাচ্ছি না, আমার পরিবারকে আমি খাবার দিতে পারছি না, আমি কাজ করতে পারি না, আমি রুজি করতে পারি না, আমি খাওয়াবো কিভাবে? এইগুলো মনে হয় যে বোধহয় টেলিভিশন অতিরঞ্জিত করে, এইগুলো ইয়ে নাই, অন্য জিনিস দেখতে চাই। যে স্যার কিছুক্ষণ আগে বললো না যে অন্য জিনিসগুলো আমি বেশি করে দেখতে চাই, কে না খায় থাকলো, কে মানুষ কষ্ট পাইলো। এই যে দেখেন গত 4-5 দিন আগে 600 টাকা হয়ে গেল কাঁচামরিচের দাম, সেই কাঁচামরিচ আজকে 80 টাকা 90 টাকা। এইবার কিন্তু এই টেলিভিশনে যারা আছেন আপনারা, তারাও বলবেন না যে এই যে না ব্যবসায়ীরা কিন্তু এখন সাপ্লাই চেনটা একটু ভালো হতে এই কাঁচামরিচের দাম এখন 80 টাকা থেকে 100 টাকা নামছে, বলবেন না। যখন বেড়ে যায় তখন এই যে দেখেন বেড়ে গেল 600 টাকা কাঁচামরিচের দাম। আর এই কাঁচামরিচ একজন মানুষ কতটুকু খায়, কতটুকু কেনে, আর কতক্ষণ এই 600 টাকা থাকে? কিন্তু এই যে বললাম না, পানি সবসময় নিচ দিয়ে গড়ায়, কিন্তু ওষুধের দাম যে বাড়তেছে, আপনি এমন কোনো মানুষ নাই যার বয়স 40-এর বেশি তার 7 থেকে 10,000 টাকা ওষুধ লাগে না। মানে এটা 3 গুণ বেড়ে গেছে ওষুধের দাম। ওষুধের ফ্যাক্টরিগুলো কারা ওষুধের ফ্যাক্টরিগুলো চালান? ব্যাংকের সুদ বেড়ে গেল। এই যে ব্যাংকের সুদ বাড়াইলেন, এখন দেখেন আপনি কীভাবে, এবং যখন বলে দেওয়া হলো যে আপনাদের মতো করে আপনারা সিদ্ধান্ত নেন ব্যাংকের সুদ কত করবেন না, এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা হইতে পারে? আমরা বলে দিলাম, কিন্তু কেন? এর আগে আমরা নাকি শুনলাম, যেটা এই বদিউর রহমান সাহেব বললেন, একটু পরে হয়তো এই আমাদের পারভেজ ভাই বলবেন, যে আমরা একসময় ডলারকে খুব মানে এটাকে কনজারভেটিভ ওয়েতে আমরা খুব চেষ্টা করছি কমিয়ে রাখার জন্য, এটা আউটবাস্ট করছে। এটা কি শুধু আউটবাস্ট করা? আজকে 120 টাকা 125 টাকা করে আমাকে ডলার কিনতে হচ্ছে। আপনি দেখেন, মানে এই যে আমি কদিন আগে অফিশিয়ালি না নন অফিশিয়ালি, আনঅফিশিয়ালি
অফিসিয়ালি তো আমি ডলার পাচ্ছি না। অফিসিয়ালি আমাকে কি ডলার এলসিতে, আমাকে এখন এলসিতে বলা হয় 110% আপনি আগে জমা দেবেন। এলসি করতাম আগে, স্যার জানে, এলসি করতাম আগে 5% মার্জিন দিয়ে। এখন 110%, কি কারণ 110%? আবার যদি ডলারের দাম বেড়ে যায়, যাতে ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে একেবারে দানবীয় কায়দায়। এই ব্যাংকগুলো কোনো সেবা খাত বলে যদি বলা হয়, ব্যাংকগুলো সেবা খাত, এটা পারভেজ ভাই কীভাবে নেবেন, উনি একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এটা সেবা খাত না, এটা একটা আসলে দানবীয় খাত। এটা কাবলিওয়ালা, এটা কাবলিওয়ালা, যাইতেও কাটে আসতেও কাটে, এরকম একটা পরিস্থিতি। ওনারা পারেন, বড় ব্যবসায়ীরা পারেন। হ্যাঁ, সেই জন্য দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলছিলেন একজন যে আমরা 1 মাস 1.5 মাস ব্যবসা না করলেও চলতে পারবো। কিন্তু এই যে লোকটা দিন আনে দিন খায়, তার কি হবে? তো এই জায়গাটা আপনি বারবার বলছিলাম, দেখেন আমরা একসময় মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শ্রীলঙ্কাকে হাত দিয়েছিলাম যখন তাদেরই মানে অর্থনৈতিক খারাপ অবস্থা। আমি শেষ করে দিচ্ছি, ওই রকম টাকার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কেন? এই অর্থনীতিকে শুধু ধরে রাখার জন্য। এবং আমি নিশ্চিত এই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখনও এটাকে বিভিন্নভাবে চেষ্টা করে, হ্যাঁ, এই ইকোনমিটা ধরে রেখেছেন। কদিন আগে শুনলাম না যে এই শ্রীলঙ্কা হইলাম বলে, এই আমরা ডলারের দাম 200 টাকা হইল বলে, এই ব্যাংকে গেলে চেক পাবো না, টাকা চেক নিয়ে যাব, টাকা পাবো না, একটাও কিন্তু ঘটে নাই। এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ আমাদের ইকোনমিতে রক্তক্ষরণ হচ্ছে। তার মধ্যে আবার বলে না মরার উপরে খারাগা, এর মধ্যে আবার এই কেউ বলে 20,000 কোটি টাকা, কেউ বলে 30,000 কোটি টাকা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেই পরিমাণ মানে ক্ষতি আমাদের হয়েছে, এটা কিভাবে পোষাবে আপনি জানেন। তবে এইগুলো ওনাদের বিষয়, পারভেজ ভাইদের বিষয়। আমাদের বিষয় হচ্ছে শুধু কাজ করার সুযোগটা দেয়। আমরা যাতে কাজ করতে পারি, আমি যদি 5 থেকে 700 টাকা 800 টাকা রোজগার করতে পারি, এই পরিবেশটা আমি চাই। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর আসমান আলম পারভেজ, যেটি সিদ্দিক ভাই বলছিলেন যে ভাবমূর্তির বিষয়টি, ভাবমূর্তি ক্ষুণ্ণ বা সেটি টাকার অঙ্ক এভাবে হিসাব করা যায় না। কি মনে হয় যে এই কদিনের সহিংসতা, তার ইমপ্যাক্ট আগামীতে আমাদের যে বিশেষ করে বাজেটের যে ঘাটতি, তা মেটানোর জন্য যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে আমাদের লোন নেওয়া, নানা বিষয়ে যে আর্থিক পদক্ষেপ থাকে, সেগুলোই কোনো প্রভাব পড়বে কিনা? সিদ্দিক ভাইয়ের কথার কমেন্টসের উত্তরে আমি এক নিঃশ্বাসে কথা বলবো। উনি যা বলেছেন তাই হতে যাচ্ছে। তো এটার সাথে মানে তারল্য সংকট বা ইত্যাদি, এটার সাথে আমি আরও বেশি বলতে চাই, 2 মাস পরে দেখবেন ইনফ্লেশন কাকে বলে। ঠিক আছে, তাই আমার সঙ্গে সিদ্দিক ভাইয়ের হিসাব কিতাব শেষ। এখন কাকে বলবো, উনি বললো যে কাকে বলবো। তো আমি যেহেতু হয় কষ নয় রস করে কথা বলি, তো আমি বলবো কেন আপনাদের আল্লাহ নাই, ঈশ্বর ভগবান নাই? আছে। আমরা এই মুহূর্তের জন্য এটা ভুলে যাচ্ছি। গেল গিয়ে ওই উনার প্রশ্নের উত্তর। এইবার আপনি যে প্রশ্নটা করেছেন যে ইমেজ সংকট, আমি তো সেদিকে ভদ্র না, যে মেয়েটার চরিত্র খারাপ বলে আপনি ওর রেকর্ড ঠিক নাই, ও ঠিক সময় আসে না, রান্না দেরি করে দেয়, তো ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, হতে পারে অনেক দিন সময় লাগবে ইমেজ ফিরে নিতে। ইমেজ সংকট কি হচ্ছে এটা সিদ্দিক ভাই বলে দিচ্ছে, আর আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের দেশ থেকে আমরা এয়ারলাইন্সগুলোকে তাদের প্রফিট, তাদের টাকা আমরা রিপার্টেড করতে পারতেছি না ইন ডলার্স, তারা রুট বন্ধ করে দিল। আমেরিকাকে গালাগালি করে বা আমেরিকানকে বয়কট করে U2 বলে US কোকাকোলা কোম্পানি গত 1 সপ্তাহে তাদের পুঁজি প্রত্যাহার করার কথা ঘোষণা দিল। তো যেখানে যেদিকে পারতেছে পুঁজি সরাচ্ছে, আমি বাঙালিদের কথা বলছি না, ফরেনাররা, কারণ দে আর সিইং ডার্ক ফর সাম টাইম। বাংলাদেশ সোনার বাংলা, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তবে আপনারা কেন
এটা নিয়ে শুধু অভিযোগ অভিমান করছেন, সেটা হচ্ছে যে হোটেল, আপনি কি শুনছেন স্টার ছাড়া হোটেল? 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, সিঙ্গাপুরের সেই স্টার। তো এখন যে আগে 3 বেলা খেত সে 2 বেলা খাবে, এরপরে 1 বেলা খাবে। আমার বৌদি ভাই হয়তো চোখের পানি ফেলবে, আমারও ওরকম চোখের পানি পড়ে। আমাকে সবাই আপনারা টিটকার দিয়ে বলেন যে আমি গরিব বান্ধব অর্থনীতিবিদ। তো গরিবদের জন্য তো কিছুই করতে পারে না এই বাজেটে। ইভেন সোশ্যাল সেফটি নেটের মধ্যেও একটা শুভঙ্করের ফাঁকি আছে। সত্যি কথা হচ্ছে, আমার একটু সিদ্দিক বেঁকে তেল মারি, সিদ্দিক বেঁকে একটু পাম দিই, সেটা হচ্ছে সালার বাংলাদেশের মন্ত্রীতন্ত্রী ছাগল, ওগুলোর চেয়ার আমার মনে আসে না। কাদের সাহেবেরটা মনে আসে, ওবায়দুল কাদের, পিনাকি কাওয়া 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 করতে করতে কাকা কয় কাকা কাকা, নাহলে কাদেরের নামও বলে যেতাম। কিন্তু আমি সিদ্দিক ভাইয়ের নাম ভুলি নাই, আমি আনিস ভাইয়ের নাম ভুলি নাই। অর্থাৎ সোজাসুজি কথা হচ্ছে, যারা FBCCI, যারা BGME, আমি রাত্রে ঘুমের মধ্যে সিদ্দিক ভাইকে দেখি। এটার কারণ হচ্ছে ইকোনমিক্স হিসাবে আমি বুঝি উনি আচার খাইলে বা অর্থনীতি আচার খাবে। আমি প্রত্যেকদিন সকালে দেখি বস্ত্র বালিকা, খালি এক্স্যাক্টলি, রাত না, প্রত্যেকদিন হ্যাঁ, সকালে দেখি। বিকজ আজকে সিদ্দিক ভাই এটা বলছেন, আমি বলে দিচ্ছি, আমরা তো ইম্পোর্ট সংকোচন করেছি আমাদের ফরেক্সকে সামলাতে, কিন্তু ইম্পোর্ট সংকোচন করলে যে এক্সপোর্ট সংকোচন হয়, এটাকে ওই প্রাইম মিনিস্টাররা আশেপাশে যারা আছে এই তারা বুঝে না। এবার IMF আমাদেরকে এই ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল না, আমরা তাদের শর্ত পূরণ করতে পারি নাই। এই ফরেন এক্সচেঞ্জ দুটো কারণে তারা দিয়েছে, একটা একেবারে জলযন্ত্র আমার মনে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নর আর এই অর্থমন্ত্রী চিঠি দিয়েছে যে আমরা তোমাদের ক্রলিং প্যাক সিস্টেম চালু করার কারণে আমাদের ডলার 110 টাকাটা 117 টাকায় চলে গেছে, ফ্রি মার্কেটে চলে গেছে। আরেকটি কারণ তারা, বেশ ভালো কারণ তারা দেখিয়েছে IMF-কে, যার জন্য IMF এই কিস্তি ছাড়ছে। IMF আগামী কিস্তি ছাড়বে কি না আমি জাতির সামনে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এখন আসেন, বলবো কাকে, বলবো কাকে, বলবো কাকে, যোগ করি, যোগ করতে হবে আজকে। সিদ্দিক ভাই পাশে থাকলে আমি জিজ্ঞেস করছি যে আমাকে সিদ্দিক ভাইয়ের পাশে বসাচ্ছেন, তো এই যে অলিগার্ক, হ্যাঁ, ইনারা কিন্তু এমন লোক তো আছে যে আমাকে কথা বলতে দেয় না। গত একটা অনুষ্ঠানে এক বিরাট ব্যবসায়ী নেতা আমাকে কথা বলতে দেয় নাই, মাইতে উঠছে, এইভাবে মাইতে উঠছে, উনি থামাইছে। তো আপনার এখন এমন এমন লোক আবার আশেপাশে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, যারা নিজের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। তো সেই জন্য ওই লিস্টে সিদ্দিক ভাই আছে কিনা আমি জানি না, খুদার কসম জানি না, কারণ ওনার সম্বন্ধে আমার এখন পর্যন্ত কোনো ব্যাড নোশন হয়নি। এরকম আরও কয়েকজনের পক্ষে জন্য আমার ব্যাড নোশন হয়নি। কিন্তু ওই যে 550 কোটি টাকার বাড়ি, তারপরে 450 কোটি টাকার গাড়ি সিঙ্গাপুরে সাজায় সাজায় রাখা হয়েছে, চোখে পড়ো নাই? হ্যাঁ হ্যাঁ। তো এখন বলবো কাকে? এখন বলবো আল্লাহকে। আল্লাহকে বলা ছাড়া, 5 ওয়াক্ত বলা ছাড়া কোনো উপায় নেই। আর আপাকে বলবো, আপা রাগ করেন, খুশি হন, যত শাস্তি দেন আপনাকেই সোজা করতে হবে আপনার বাবার স্বাধীন করা দেশটাকে, এবং কঠিন হাতে করতে হবে। ডক্টর পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। সিদ্দিকুর রহমান, যেটি পারভেজ স্যার বলছিলেন ফরেন ইনভেস্টরদের কথা, দে আর সিন ডার্ক, তারা অন্ধকার দেখছে। আসলে অন্ধকার, সেখানে আলোর পথ খুঁজবে কিভাবে? না, এটা পারভেজ ভাই ওনাকে বলছেন, এইভাবে না বলেন নতুন FDI আসতেছে কিনা, এটা প্রশ্ন করলে না, সেটার বিভিন্ন কারণ আছে, কেন আসতেছে না বা কেন কম আসতেছে, সেটার বিভিন্ন অন্য রিজন আছে। আমরা বর্তমান পরিস্থিতিতে যদি আমরা বলি, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে FDI না আসার জন্য। কারণ আমার লোকাল লোকই তো অনেক ব্যবসা করতে পারে,
অনেক ইন্ডাস্ট্রি করতে পারে, অনেক জায়গায় ইনভেস্টমেন্টও করতে পারে। তো সেটা কোনো ভয়ের বিষয় না। আমার একটা জায়গায় কনসার্ন, সেটা হইল আমার যে ডিফল্ট লোন আছে কার কাছে আছে, কতবার সে রিশিডিউল করছে, কেন রিশিডিউল করছে, তার কি টাকা নাই, তার কি দেওয়ার ক্ষমতা নাই, সেইটা এখন আমাদের চেক করা খুব জরুরি হয়ে গেছে। আমি নিজের ঘর আগে সামলাই না, বাইরের লোক আসবে আমার এখানে দিবে, আমার এখানে ইনভেস্টমেন্ট করবে, সেইটা না দেখে আমি নিজে কিভাবে করতে পারি। আজকে এই যে গার্মেন্টস খাতের কথা সবাই যে এত গর্ব করে বলে, তার একটা রিজন আছে। রিজনটা হইল আপনার ভিয়েতনাম, চায়না, ভিয়েতনাম, তার আগে কোরিয়া ছিল, জাপান ছিল, ইংল্যান্ড ছিল, সবাই ছিল। কিন্তু এই যে ভিয়েতনাম যে উঠছে, একমাত্র চাইনিজ ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর, জাপানিজ ইনভেস্টর, একমাত্র বাংলাদেশের ইনভেস্টর হইল নিজেরা। 90% উপরে টোটাল টেক্সটাইল খাত যদি আপনি বলেন লোকাল, তাহলে আমি আমার টাকাটা তো আমি নিয়ে যাচ্ছি না। বিদেশি ইনভেস্টর যদি ইনভেস্ট করে যে কোনো ব্যবসায় এখানে, সে তো তার প্রফিটের অংশটা নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার প্রফিটের অংশটা এই দেশেই কোনো না কোনো জায়গায় কোনো কাজে লাগাচ্ছি, রিইনভেস্ট করছেন, রিইনভেস্টমেন্ট হচ্ছে। সেইটা বেটার নাকি বিদেশিদেরকে সুযোগ দেওয়া বেটার? আমার এখানে দেখা যায় যে অনেক জায়গায় আমরা যখন টেন্ডার কল করি, সেখানে বিদেশিদের সুযোগ সুবিধা অনেক বেশি লোকাল ব্যবসায়ীদের থেকে। তা আমি মনে করি এটার উল্টোটা হওয়া উচিত। লোকাল ব্যবসায়ী ব্যবসা করে সে দেশে টাকা রাখবে, আর একটা জায়গায় কাজ করবে। সে কিন্তু এইরকম বিপদ দেখলে, আজকে যে ভ্যান্ডালিজম হয়েছে বা যে অবস্থা হয়েছে, এই অবস্থায় উনি বলল যে কোকাকোলা টাকা ফেরত নিয়ে যাচ্ছে বা অন্য লোকরা যাওয়ার চিন্তা করছে। আমি তো ভাই যাওয়ার চিন্তা করতে পারবো না কোনোভাবে, আমার তো এখানেই থাকতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এখন দরকার হলো ফাইন্যান্সিয়াল সেক্টরে কোথায় কোথায় দুর্বলতা আছে আমরা তো জানি সবাই। আমি না হয় না জানি, আমরা না হয় না জানি, যাদের জানার কথা তারা তো জানে। তাহলে তারা সেই ব্যবস্থাগুলা যদি এখন নেয়, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে উনি যে বলছে যে 2 মাস পরে ইনফ্লেশন আমরা বুঝতে পারবো, আমাদেরকে কিন্তু অত দূরে যেতে হয় না। আমাদের অবস্থানটা কিন্তু আমরাই ধরে রাখতে পারি, আমরাই কিন্তু আগায় নিতে পারি। আমাদের একটা সমস্যা হলো এইটাই যে ওই যে হেলাল সাহেব একটু আগে বলছিল যে আমি 10 ইঞ্চি পাইপ দিয়ে পানি 10 মিলিমিটার বৃষ্টি হইলে পরে যাবে। এটা যে আমি যে 50 বছর পরের কথা চিন্তা করব, পৃথিবীর সব জায়গায় কিন্তু তাই করে। যে 50 বছর পরে ঢাকা শহরে কি পপুলেশন হইতে পারে, কোন জায়গায় যাইতে পারে, কোনটা দেখেন। আমাদের এখানে একেবারে সাধারণ একটা জিনিস দেখেন, সরকারের কতগুলো জায়গা নিয়ে কিন্তু সরকার সেগুলো আমাদের মানুষদের কাছে দিয়েছে, কিন্তু সেটা কি করে? আগে জায়গার টাকাটা নিয়ে নেয় রাজু। আপনি জায়গার টাকা আজকে দিলেন, আপনি 10 বছর পরে পাবেন, 20 বছর পরে আপনাকে বুঝাই দিবে। বুঝাই দেবে কি? প্লটটা বুঝাই দেবে, চারদিকে 4টে পিলার আছে, তারপরে আপনার রাস্তাঘাট করবে, তারপরে ওই রাস্তা কাটবে, এরপরে পানির পাইপ বসাবে। সুয়ারেজ লাইন নাই গুলশানের মতো জায়গায় কেন ছিল না? কেন ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মেয়রের বলতে হয় যে আমি কি বলে ওইটা, কলা গাছ ঢুকাই দেবো যদি কেউ লেখে পানি ফেলান? কেন? সুয়ারেজ লাইনের জিনিসটা হলো খালি খোলা মাঠ। তাহলে আপনি আগে রাস্তা কোন জায়গায় দিয়ে যাবে, রাস্তা করবেন, ড্রেন করবেন, সব কিছু কমপ্লিট করে তারপরে জায়গা দিবেন। এই কাজটাই আমরা আজ পর্যন্ত কিন্তু করতে পারিনি। আপনি বনানীর মতো জায়গা আজকে তো আর করে নাই, অনেক দিন আগে করছে, ওনারাও তখন আমলা ছিল। বনানীর মতো জায়গায় আপনি A/C, C/E, E/B কেন দেওয়া লাগবে? আপনি সোজা 110, 112, 112 এভাবে দিয়ে যাইতে পারেন নাই? কি নাম্বার কি কমে গেছে?
না হয় লক্ষ হইতো। তা আমাদের কর্মকাণ্ড হলো এরকম, যে কথাটা আমরা বলতে পারি সেটা আমরা বলি, যে অনেক সহজ পদ্ধতি আছে যেখানে এই দেশকে, যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা না হইলেও কিছু জায়গায় প্রবলেম থাকলেও কিন্তু আমরা মোটামুটিভাবে ডাল ভাত খাইয়া কিন্তু আমরা চলতে পারি। আমাদের দেশের লোকের চাহিদাও কিন্তু খুব কম। 80% লোক এখনও গ্রামে থাকে, তবে ওইটারে গ্রাম এখন বলা যায় না, এখন তো সবই শহর হয়ে গেছে, যেহেতু প্রতিটা গ্রামেরই কোনো না কোনো, প্রতিটা বাড়িরই কোনো না কোনো লোক বিদেশে কাজ করে। আপনার শ্রেণী কিন্তু দুইটাই, একটা বিদেশে কাজ করে তারা, আর একটা এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা। তো বাকি লোক তো হলো অল্প, এই সুযোগ সুবিধা তো আপনি খুব অল্প লোকরে দেন, বাকি ওই লোকরে তো অত সুযোগ সুবিধা কিছু, তারা তো দুইটা লুঙ্গি আর একটা গামছা আর একটা বা পাঞ্জাবি কিনলি তাদের বছর শেষ হয়ে যায়। তো সেই জায়গার মধ্যে ঘুরে দাঁড়ানো কোনো কঠিন বিষয় না, যদি সিরিয়াসলি যারা অন্যায় কাজগুলো করতেছে সেই অন্যায় কাজকে যদি আমরা বন্ধ করতে পারি। এই দুর্যোগময় অবস্থার মধ্যে আমাদের সবাই একত্র হওয়া দরকার। একত্র হয়ে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই এবং করি, তাইলে এই দেশ কিন্তু খুব দ্রুততার সাথে ঘুরে দাঁড়াবে। ওনার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই। ওই যে কার কাছে বলতেছে, আমি এত বুঝি এখনও যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললে ওই 2 কোটি কেন, 5 কোটি কেন, 1 কোটি কেন, উনি কিন্তু সবার কথাই চিন্তা করে। উনি কিন্তু সেদিন বক্তৃতায় বলছে যে সবাই একটু, যারা প্রবলেমে আছে তাদের দিকে সবাই একটু, যাদের পয়সাওয়ালা লোক যারা আছেন তারা একটু নজর দেন। কিন্তু আমরা কি নজরটা দেই না? তো শেষ পর্যন্ত সরকারেরই ওই জায়গায় নজর দিতে হয়। আমরা তো এই দেশেরই মানুষ, আমাদেরও তো একটা কিছু দায়িত্ব আছে। আমি যদি জিনিসপত্রের দেখি যে বাজারে গেলে এই জিনিসটা আজকে বেশি আছে, আচ্ছা কম আছে, তাইলে 2 টাকা বাড়াই দিই। এটা কিন্তু আমি নিজেই করতেছি। 2 টাকা, ওই যে বললো 600 টাকা হয়েছে কেজি, আবার 80 টাকা হয়ে গেছে। তো এই যে 600 টাকা হওয়ার কারণটা কি? তাইলে ওই দিন কম ছিল, আমি সুযোগ পাইছি, আমি ব্যবসা করে নিছি। মন মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের সবাই যদি যার যেখানে যে চেয়ারে আসি না কেন, যে যার যতটুকু দায়িত্ব আসে না কেন, সেই দায়িত্বটা যদি আমরা পালন না করি, আমরা যদি শুধু বলি যে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু করে দিবে আর আমরা বসে বসে খাবো, এটা কি হয় নাকি? সেই জায়গার মধ্যে আমি একটা কথাই শেষ করে দিই, আমি এখনো আশাবাদী যে ওই সব জায়গায় যদি হাত দিয়ে ঠিকমতো কাজটা করা হয়, তাইলে এই দেশ ঘুরে দাঁড়াতে 6 মাসও সময় লাগে না। ডলারের কথা বলছিল, ডলারের অ্যাকচুয়ালি 86 টাকা 85 টাকা 89 টাকা হয়ে গেছিল, সেখান থেকে কমাইয়া 85-86 টাকা করছে। তারপরে আমরা অনেক যুদ্ধ করছি, অনেক বলছি যে ভাই আর না হয় 25 পয়সা 30 পয়সা 1 টাকা করে বাড়ান, প্রতি বছরই এটা সবসময় বাড়ে, এখন কেন এরকম বন্ধ করে দিচ্ছেন? না তখন আমাদেরকে বলা হয়েছে যে না, যদি ছেড়ে দেয় তাহলে আরও কমে যাবে, কিন্তু কমে গেলে আমরা রিস্ক নিব। কিন্তু সেই কথাটা শুনে নাই। আমাদের 2-1 গভর্নরের কথা আমি বলতে পারি, নাম বলবো না, তারা কোনোভাবেই আমাদের সাথে একমত হয় নাই। সেই একমত না হয় আজকে ডলারের দাম কিন্তু যেটা বেশি, এটা কিন্তু আসলে বেশি না। কারণ আপনার পাকিস্তানে এখনও 280 টাকা, ইন্ডিয়াও বাড়ছে, কোন জায়গায় বাড়ে নেই আপনি দেখেন, সব জায়গায় বাড়ে। আমাকে এখানে একবারে লাভ দিছে, কারণ আপনি 8-10 বছর আটকায় রাখছেন এক জায়গায়। কোনো পৃথিবীর ইতিহাসে আছে নাকি যে আমাদের মতো কান্ট্রিতে এক জায়গায় আপনি 8-10 বছর ধরে রাখবেন একটা জায়গায়? এটা তো হয় না। এটা আপনাকে বাজারের উপরে ছেড়ে দিতে হবে, চাহিদার উপরে ছেড়ে দিতে হবে। সেই জিনিসগুলো করে নাই বিদায়ী কিন্তু আজকে এই কথাবার্তা আমার এই বা রিজার্ভ কমে যাচ্ছে বা IMF এর কথা শুনতে, IMF এর কোনো কথা না, এগুলো হলো একেবারেই সাধারণ। IMF একটা প্রেসক্রিপশন দিয়ে রাখে, সেই প্রেসক্রিপশনের সব দেশের জন্য একই রকম দেয়, কিন্তু কোনোটা আমরা কার্যকরী করতে পারি, কোনোটা করতে পারি না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থে কী করতে হবে, নিজের দেশের উন্নয়নের জন্য কি করতে হবে, সেই জিনিসটা চিন্তা করার সময় কিন্তু একেবারেই সংকীর্ণ, এখনই করা উচিত। জি সিদ্দিক ভাই, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা STV সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বদিউর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে বর্তমান বাস্তবতায় ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন সিদ্দিকুর রহমান, আপনার কি মনে হয় যে এই ধাক্কা সামলে নেওয়ার মতো সক্ষমতা বা আগামী দিনের যে অর্থনীতি, বিশেষ করে ঘাটতি বাজেট পূরণ করা, মূল্যস্ফীতি, ডলার সংকট, নানা বিষয় যেখানে ইনভলভ, সেটি পারভেজ স্যার যেটি বলছেন যে অন্ধকারের মধ্যে হাঁটার মতো কিনা? কিছুদিন জি ধন্যবাদ। এই যে এই দুই সাহেব এত সুন্দর সুন্দর অনেকগুলো কথা বলছে, আমি ওগুলো নিয়ে যদি লেখাপড়া করি তাহলে বোধহয় আমার বাকি 5-10 বছর কাটাতে পারবো। একটা শব্দ আসছে ষড়যন্ত্রের বিষয়, জি, একটা কথা, মূল্যবান কথা। ষড়যন্ত্রের কথা সবাই বলে, এই 53 বছর ধরে কেবল ষড়যন্ত্র ষড়যন্ত্র বলা হচ্ছে। তো ষড়যন্ত্র হইলে আপনি টের পান না কেন? এটা একটা বড় প্রশ্ন। আর এইবারের আন্দোলনের মধ্যে ছাত্রদের ফাঁকে দিয়ে যদি ষড়যন্ত্রকারীরা ঢুকে, তো এটা দোষের তো কিছু নাই, কারণ তারাও তো অতীত থেকে শিখেছে। এর আগের বার পল্টনের মধ্যে পিটাইয়া লোক মেরে ফেলছে আন্দোলনের সময়, তখন যাইয়া 111 আসছে। তো ওরা দেখলো যে এইবারও যদি এরকম কিছু মারিয়া টারিয়া কিছু করা যায়, যদি আরেকটা কিছু আসে, হয়তো পারে নাই, ফেল মারছে, চেষ্টা তো থাকে। কারণ কে কিভাবে আসবে আগের ইতিহাস থেকে আরেকজন শিখবে তো, এবং আগের ইতিহাস থেকে পরে আবার দরকার হইলে নেতা বলবে যে এইটা বসছে কেমনে 111 আমাদের আন্দোলনের ফসল। তো এইবার যদি কোনো রকমে এই ষড়যন্ত্র টিকে যেত, যারা পড়াইলো টড়াইলো, তখন তারা বলতো যে এটা আমাদের ফসল। এই জাতীয় জিনিসগুলোকে ফুসলে ষড়যন্ত্র থাকবে। আচ্ছা, উনি বলছেন যে আল্লাহ ছাড়া কিছু নাই। আমার ভালো লাগছে কথাটা। শিখ স্বাধীনের পরের এক লোক, সে আল্লাহ মানে না, খোদা মানে না, ধর্ম মানে না, সে বলে যে মানুষের কর্ম বিধায়ক, মানুষে চলে। তো এই বাংলাদেশে আসার পরে এই লোকটা একদিন দেখা গেলো যে কাকরাইলে গির্জায় ঢুকছে, তারপরে দেখে যে কাকরাইল মসজিদে ঢুকছে, এরপরে দেখে ঢাকেশ্বরী মন্দিরে গেল, তারপর কমলাপুর বৌদ্ধ মন্দিরে। এটা যখন বন্ধু বান্ধবরা দেখলো, কিরে বাবা তুমি তো বলো কর্মবিধায়গুলা, কন্যার বাবা এই 70-75 বছর পর্যন্ত ওইটাই জানতাম, কিন্তু এই দেশে আসে বুঝলাম আল্লাহ হোক, খোদা হোক, ঈশ্বর হোক, ভগবান হোক, যে কোনো একজন আছে, নাইলে দেশ চলে কেমনে। তো উনি যদি ওই জাতীয় কথা বলে সেটা না, কিন্তু আমি সিদ্দিক সাহেবের যে কথাটা বলি যে আমাদেরটা আমরা পারবো। ইয়েস, আমি ইয়ারডিতে ছিলাম, আইআরডিতে পরে চেয়ারম্যান হিসেবে, সেক্রেটারি হিসেবে ছিলাম। আমি বারবার বলছি, লিখেছি যে ইয়ারডি উঠিয়ে দাও। রাস্তার মোড়ে একজন বাটি নিয়ে বসে সেরা জায়গায়, ও একটা ভিক্ষুক, আর আমরা কোট স্যুট ট্রাই পরে ফেরিস কন্টিনিউম সূর্যেন্দ্র ডিগি, আমরা স্যুটেড বুটেড ভিক্ষুক। ওইটা উঠাইয়া আইআরডি শক্তিশালী করেন। ইটস পসিবল। ন্যাশনালিস্টিক ফিলিংটা দরকার। আরেকটা উনি যেটা বললেন, এটা আমার ভালো লেগেছে, যে আমি যদি এখানে টাকা রাখি, আমার লাভ আমি আবার এখানে ঘুরে ঘুরে সার্কুলেট করি। আমরা শুধু সার্কুলেশন অফ মানি না, এটা বেশি ঘুরলে তখন ভ্যালোসিটি অফ সার্কুলেশন অফ মানি হয়, ওটার গতি আরও বাড়ে, বারবার হাত বদল হয়। তো সেই ক্ষেত্রে আইআরডিটা শক্তিশালী করতে হবে, এনবিআর যেটা আছে, ইআরডিটার ভিক্ষাবৃত্তিটা বাদ দিতে হবে। একটা ব্যাংকের সেবা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ব্যাংকের সেবাটা আমি এইবার টের পেলাম যে আমরা স্মার্ট ডিজিটাল কত কিছু হয়ে যাচ্ছি না। আমার তো এসবের বালাই নেই। এবার কি ইন্টারনেট বন্ধ হয়েছে, অ্যাপ বন্ধ হয়েছে, আমি কিচ্ছু না, কারণ আমার তো এগুলো নাই। আমার ফেসবুক নাই, ব্যাকবুক নাই, অতএব আমার কোনো ঝামেলা নাই, আরামে আছি। কিন্তু ব্যাংকে আমি সঞ্চয়পত্র যেদিন ম্যাচিউর হয়, আগে অ্যানালগে থাকতে আমি যেদিন ম্যাচিউর হইলো ওই দিন আবার ওটাকে রিইনভেস্ট করতে পারতাম। এবার আমার 3রা জুলাই ম্যাচিউর হইলো, আমি আবার ফর্ম ফিল আপ করে দিলাম, জমা দিলাম, টাকা দিলাম, তারপরে দেখি যে আমার আসে না। 11 দিন পরে যাইয়া নাকি এটা হইলো। কেন 11 দিন? ওই কোনো দিন বললো যে সার্ভার নষ্ট, কোনো দিন বলে যে বাংলাদেশ ব্যাংক থেকে তালিকা আসে নাই, এটা আসে নাই, ওইটা আসে নাই। তো বললাম যে বাবারে, আমার এই 11 দিনের লাভটা কে দিবে? জবাব নাই, বলে যে এটা হয় নাই সিস্টেমের জন্য। তো আমার যেটা অ্যানালগে আমি দিনে দিনে পাচ্তাম, এখন আমি স্মার্ট হইতে যাইয়া, ডিজিটাল হইতে যাইয়া আমার 11 দিন লাগতেছে। তো সেই ডিজিটাল, সেই অ্যাটমসফিয়ার আমি চাইবো নাকি? আমি স্মার্ট হয়ে যাব সব কিছু, কিন্তু আমার রাস্তার মধ্যে সেখান দিয়ে ফসরা বেশ স্রোত বইতেছে। কিছু জিনিস আছে বেশি হাইলি এম্বিশিয়াস বলতে না। আমি যেটা বললেন যে এটা পারবো কি না, ইয়েস আমরা পারবো, আমরা প্রত্যেকবারই পেরেছি।
আমরা তো মোটামুটিভাবে ডেইলি 32 নম্বর রোডে না গেলে ভালো লাগতো না। 70-এর ইলেকশন থেকে শুরু করে 69-এর আন্দোলন, একদিন না গেলে ভালো লাগতো না। তারপরে যখন সব কাউয়ের দল এসে গেল, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি 32 নম্বর রোডে যাই না, কারণ যাওয়ার দরকার নাই, তো যথেষ্ট আছে। এইগুলো রাজনীতি যদি পৌঁছে যায়, পলিটিক্স যদি রটেন হয়, অতিমাত্রায় যদি অহংকারী হয়ে যায়, অন্যকে যদি মানুষ না মনে করে, এবং ওই যে সেলাসা মুন্ডারও তো বলবে যে উনি স্টেটসম্যান হয়েছেন, উনি এই হয়েছেন, সেই হয়েছেন, কিন্তু তলায় দেখতে হয় আসলে সেটা হইল কি না। তো সেই অহংকার যদি একটু না কমে, একটু যদি সহনশীল না হওয়া যায়, ওই যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হইতে গেলে আমার ছাত্রলীগ যথেষ্ট, আমার ছাত্রদল যথেষ্ট। হেফাজতি আন্দোলনের সময় বলে দিবে এই উঠবে ও উঠবে, ঢাকাবাসী তাদের সাহায্য করবেন। এই যদি পলিটিক্সের অবস্থা হয় তাহলে কিন্তু খবর আছে। আমি যদি এইটুক ভাবি যে এইবারের ধাক্কাটা জি, পলিটিশিয়ানদের জন্য, বিশেষ করে ক্ষমতাসীন পলিটিশিয়ানদের জন্য, এবং যারা একটা কিছু করার পরে বলে যে বিরোধিতা করছে তারা একটু পর্দার মধ্যে সুবাই নাও, তাদের জন্য যদি একটু শিক্ষণীয় হয় তাহলে বোধহয় তাড়াতাড়ি আমরা আবার দাঁড়া যেতে পারবো। জি। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। হেলাল উদ্দিন, যেটি বদিউর রহমান সর্বশেষ বললেন, এবারের ধাক্কাটা ক্ষমতাসীনদের জন্য শিক্ষণীয় কিনা, আপনার কি মনে হয় যে এ থেকে আসলে কি উপলব্ধির আছে সরকারের? জাহিদ ভাই, না এই যে বদিউর রহমান স্যার বললেন না, ষড়যন্ত্র একমাত্র যন্ত্র পৃথিবীতে যেটা নষ্ট হয় আদিকাল না। থেকে চলে হ্যাঁ, আসছে। যেটা নষ্ট হয় না, ওভারলোডিং করতে হয় না, তেল দিতে হয় না, এটা আদিকাল থেকে আসছে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে। অতএব এটা আমার মনে হয় এটা নিয়ে খুব ভাবার কোনো কারণ নেই। ষড়যন্ত্র যুগে যুগে ছিল, আগামীতেও থাকবে, এখনও আছে। ষড়যন্ত্র হচ্ছে না এটা বলা যাবে না। এখন বিষয় যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বললেন না যে সিদ্দিক ভাই, যে কেন আমরা ঘুষ দিই, আরে কেন ঘুষ দিয়ে আছে শুনেন, ডিজিটাল বাংলাদেশ, এখন আমরা যাচ্ছি স্মার্ট বাংলাদেশে। নতুন করে বলা হলো যে বাংলাদেশে জমি আবার নতুন করে আপনার এটাকে ইয়ে করতে হবে, খাজনা খারিজের জন্য আবার নতুন করে আপনার এটাকে ইয়ে করতে হবে, কাগজপত্র রেডি করতে হবে। এখন আপনি যান, যেখানেই যাবেন, পয়সা ছাড়া কোথাও এই খাজনা খারিজ হবে না, আপনার জমিরও ইয়ে হবে, নামজারি হবে না। নামজারি হবে না। মানে আমরা যত আইন করি, সব আইনের পিছনে তবে অথবা কিন্তু এরকম একটা শব্দ নিচে লাগাই দেয়, এই এখানে সারাবার রাগ করবে যে আমলারা ওইখানে একটু তবে কিন্তু অথবা একটা শব্দ লাগায়, এতেই যথেষ্ট। হ্যাঁ, এই যে বললেন না, এখন এই যে বললাম না যে মানে রিয়েলাইজেশনটা পরে হয় আর কি, যে এখন যে বলে না যে সার্ভার ডাউন, এটা আসে নাই, আপলোড হয় নাই, তো এইগুলো তো আসলে গ্রামের মানুষ বোঝে না। গ্রামের মানুষ বুঝে আবার 3 দিন পর আইতে হবে, 4 দিন পর আইতে হবে, অথবা কিছু দিলে পরে সার্ভারও ঠিক হয়, আপলোডও হয়, অনেক কাজও শেষ হয়। এরকম একটা জায়গায় কিন্তু আমরা কিন্তু দেশটাকে ওই জায়গায় একটা নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই রিশিডিউলের কথা বললেন ভাই, তো রিশিডিউল তো না, শুধু সুদ মকুফ করা হয়। আপনি জানেন, আমি একসময় ওই যে প্রফেসর আমিন সাহেব ছিলেন, ওরা জার্মানিরা একটা ইএনটির জন্য একটা হসপিটাল দিল মহাখালীতে। তো তখন আমাকে ওইখানে যারা ওই যে মালগুলো পাঠালেন, ওখানে বললেন যে এই 2 কোটি টাকা ভ্যাট আসছে ওই মালগুলো জার্মানিরা ফ্রি দিল। তো প্রফেসর আমিন সাহেব আমাকে বললো, জেলাল ভাই ব্যাপার আপনি একটু দেখেন না, এটাকে একটু ফ্রি করা যায় কিনা, কারণ জার্মানিটা আমাদের মালই দিচ্ছে ফ্রি, এই ইকুইপমেন্টগুলো হসপিটালের, এইটার তো সে ভ্যাট দিবে না 2 কোটি টাকা। তখন 2 কোটি টাকা অনেক টাকা। তখন বেগম জিয়া প্রধানমন্ত্রী, MSI চৌধুরী ছিলেন মেম্বার। তো গেলাম ওনার কাছে, গিয়ে বললাম, স্যার এই ব্যাপার এটা তো একটু সুদ মকুফ করতে, এটা হসপিটালের, এটা ইএনটি হসপিটালের জন্য জার্মানিরা দিচ্ছে, এটা আপনি একটু মকুফ করার ব্যবস্থা করে দেন। উনি আমাকে বললেন, দেখেন এটা একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া হেলাল আর কেউ ভ্যাটের টাকা মকুফ করতে পারে না, এটা আইনেই নাই। এবং পরবর্তী পর্যায়ে প্রফেসর আমিন সাহেবকে দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আমি ভ্যাটটা মকুফ করে নিয়ে আসছি। এখন নাকি হরহামেশে ভ্যাট মকুফ হয়। কথাগুলো খেয়াল করেন, এই যে সুদ মকুফ, এই কালচারটা আমরা কেন করলাম, এবং শত শত কোটি টাকা সুদ মকুফ করছি আমরা। আমার তো ঋণ খুব বড় নাই, আমার এটা বলতে আপত্তি নাই। যারা হাজার হাজার কোটি টাকা নিলেন, এবং দেখেন মানে এইবার যে প্রবলেমগুলো হয়েছে, সিদ্দিক সাহেব এখানে আছে, আমি আবারও বলি, আমি যদি ছোট ব্যবসায়ী, যদি আপনি ধরেন 10 কোটি টাকা লোন নিবে, 5 কোটি টাকা লোন নিবে, তার 3 গুণ সম্পদ তাকে
এখানে জামানত হিসেবে দিতে হবে, না হয় ব্যাংক আপনাকে লোন দিবে না, 3 গুণ বেশি আপনাকে জামানত হিসেবে দিতে হবে। আপনি 1000 কোটি টাকা 5000 কোটি টাকা নেবেন, কোনো জামানত লাগবে না, কিচ্ছু লাগবে না। এই যে আইনগুলো আপনি করলেন, এই আইনগুলো কি কেউ সংশোধন করবে না? কেউ কি এটা দেখভাল করবে না? এখন এরকম একটা অবস্থানে আমরা এই যে বললাম না যে দেশের অর্থনীতি খারাপ হয়ে গেছে, দেশের অর্থনীতি খারাপ হওয়ার পিছনে তো রিজন আছে। এই অর্থনীতি খারাপ কি এই সাধারণ মানুষ করছে? সাধারণ মানুষ কিন্তু অর্থনীতি খারাপ করে নাই। আপনি দেখেন না, আপনি করোনার সময় আমাদের করোনা ম্যানেজমেন্ট ছিল মানে সারা পৃথিবীতে টপ 10-এর মধ্যে, কথাগুলো খেয়াল করেন। ওই সময় চুরি ডাকাতি ভোগ্যপণ্যের দাম কিছুই অস্থিতিশীল ছিল না, কিন্তু কিছুই ছিল না। তার পরবর্তী পর্যায়ে অনেক টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিলেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উনি আলাদা করে 20,000 কোটি টাকা রাখলেন। 10 টাকা আমরা পাই নাই, 10 টাকাও ক্ষুদ্র ব্যবসায়ীরা পায় না। ব্যাংকে গেলে ওনারা হাসেন, আপনাদের টাকা দিব কোত্থেকে? এই যে একটা অবস্থা, এগুলো আমার মনে হয় প্রধানমন্ত্রী জানেন, ব্যাংকে যারা দেশ চালান তারা সবাই জানেন। আপনি যতদিন পর্যন্ত না আপনি এসএমই সেক্টরকে আপনি নার্সিং না করবেন, যতদিন পর্যন্ত না আপনি এসএসএমসি সেক্টরকে আপনি মানে ঋণ থেকে শুরু করে, এটা একটু খুলিভাবে বলল যে কেন পায় নাই, হ্যাঁ ওই যে না পাওয়ার কারণ একটা, ব্যাংক কি করছে, হ্যাঁ ওই তো সেটাই বললাম, ব্যাংক সেটা প্রধানমন্ত্রীর কথা বলে তো এখানে কোনো লাভ নেই। আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না যে উনি রাখলেন টাকা, উনি তো দিছে, আমি সেটাই বললাম, উনি টাকাটা রাখলেন কিন্তু ব্যাংক এবং ব্যাংকগুলো কেন এগিয়ে আসলো না এখানে? আমরা পরে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ধরে আমরা কিছু লোককে দিতে পারছি, তাও এইটা সালমান এফ রহমান ব্যক্তিগতভাবে চেয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগতভাবে উনি আমাদের দিকে একটু সদয় হয়ে উনি এই কাজটা করলেন। প্রশ্ন হচ্ছে এই যে একটি দ্বৈত নীতি, আপনি বড়দেরকে অলওয়েজ আপনি নার্সিং করছেন। না না দিল না কেন, একটু আমাকে আমার নলেজ দিতে হবে তো। আচ্ছা বলেন না, কিন্তু মেবি না না টাকাটা দিল না কেন সিদ্দিক ভাই? না দিল না কেন একটি মাত্র কারণ যে আপনার এনে অ্যাকাউন্ট নাই, আমরা দিব কোথেকে? ক্ষুদ্র ব্যবসাতে অ্যাকাউন্ট থাকে না ব্যাংকে, নাম্বার 1। তারপরে বলে যে আপনি সহায় সম্পত্তি মানে দিবেন, ব্যবস্থাপনাগত দুর্বলতার জন্য হয়নি। মানে ব্যবস্থাপনা মানে না না ব্যাংকটা হ্যাঁ যে আমাদের দেশে যে এতগুলো ব্যাংক হয়েছে, তাদের যে রুরাল লেভেলে যে যাওয়ার কথা সেটা তো তারা যায় নাই, যায় না, যাবে না। যার জন্য আমাদের গভর্নমেন্টের ব্যাংক ছাড়া আর তো ওইখানে কারো নাই। যাওয়ার কোনো নাই। দেওয়ার ইয়ে নেই। আর তারা দেয় নাই জন্য যে তোমার 500 টাকার লোন দিলে ওইটার পিছনেও তার যে কাগজপত্র যা খরচ হবে, হ্যাঁ। 50,000 কোটি টাকা লোন দিলেও তাই হবে। একই খরচ হয়, যার জন্য এটা তারা ইন্টারেস্টেড হয় নাই। পরবর্তীতে যখন আমরা চাপ দেওয়ার পরে ব্র্যাক ব্যাংক কিছুটা না সহায়তা ব্র্যাক ব্যাংকে করছে, একটা তাদের- সিস্টেমই ছিল, তাদের ব্র্যাক ব্যাংক কিন্তু system ছিল বিদায় তারা দিচ্ছে। করোনার টাকাটা পাই নাই, এটা ব্র্যাক ব্যাংক কিন্তু তার নিজের সরকারের অর্থায়নে দুর্বলতা করছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে অবশ্যই ধন্যবাদ দিতে হবে Definitely। 100 বার করে, না, না। যে উনি এই কোভিডকালীন সময়ে প্রথমেই উনি এই টাকা রেখেছেন। দিয়েছেন, কিন্তু কারো চাওয়ার আগে 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 এবং শুধু তাই না, চাওয়ার উনি আগে। বললাম না সবাই যে একটা কথা এসএমএ বলছে খাতের যে জন্য গার্মেন্টস আলাদা করে খাতে টাকা চাইছে, দিলেন, গার্মেন্টস খাতে দিছে, এটাও কিন্তু গার্মেন্টস খাতে দিছিল, কিন্তু ঠিকই আমরা কিন্তু সেটা নেই, আমরা কিন্তু সেটা লোন হিসাবেই নিছি। সবাই লোন হিসেবে নিচ্ছে। হেলাল ভাই, আমরা আরেকটা এখানে বিরতি তো নিতে free চাই। দেয় নাই। শুধু গার্মেন্টস খাতের কথা বলা হয় যে সেই খাতটাকে দেওয়া হয়েছে, এখানে সবাইকেই উনি একই রকম ভাবে দিছে, 2% ইন্টারেস্টে সবাই টাকা দেয়। এসএমই খাতে দেওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করছে, কিন্তু আমাদের এখানে ব্যাংকগুলো এত তাদের খুঁটি এত শক্ত যে তারা যা খুশি তা করতে পারে, তাদেরকে আমাদের কিছু বলার নাই, তাদেরকে কিছু করারও নেই। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। যেটি বদিউর রহমান বলেছেন যে এবারে যে আন্দোলন বা তার পরবর্তী যেসব ঘটনা, এটা যে একটা ধাক্কা, এটি ক্ষমতাসীনদের জন্য একটা মানে শিক্ষা হওয়া উচিত বা উপলব্ধি হওয়া উচিত। আপনার কি মনে হয় এটা রাজনৈতিক প্রভাবটা আসলে কি বা কত দূর যাবে? আপনার মনের ভিতরের ফিলিংসটা খুবই সঠিক আছে, কিন্তু শব্দ আপনি কঠিন প্রয়োগ করেছেন। প্রথম কথা হলো দেখেন এই যে ধাক্কা, তো ওই ধাক্কা আপনার কতগুলো কথার অর্থ প্রশ্নের মধ্যে থাকে। ধাক্কা ধাক্কা দিলে তো ডেন্ট হবে, ধাক্কা দিলে তো আমি পড়ে যাব, তো না সেটাই তো উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য। এবং আপনার
সেজন্য আমি বলেছি ফর সাম টাইমস আমি অন্ধকার দেখছি, কিন্তু আমি সিদ্দিক ভাইয়ের মতন ওনার মতন একমত, বাংলাদেশ অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ কোথাও হারিয়ে যাবে না। তো ওই আপনাকে আমি এটাই বলতে চাই যে আমার কাছে এটা খুব অভিপ্রেত মনে হয়েছে যে এই 6-9 মাস যে আমরা কষ্ট পাবো, ইট ওয়াজ নট নেসেসারি। আর এখানে ষড়যন্ত্র ছিল কিনা আপনাদের তিনজনের আলাদা আলাদা মত থাকতে পারে, এখানে ষড়যন্ত্র ছিল এবং সেটার প্রমাণ, যেহেতু আমি হাজার হাজার লক্ষ ছাত্রের সাথে আমি জড়িত, যারা জ্বালাচ্ছে, যারা গুলি খাচ্ছে। তো আপনার এই পলিটিক্যাল ষড়যন্ত্রটা ছিল, আপাকে একটা জোরে ধাক্কা মারা, আপাকে একটা জোরে ডিসব্যালেন্স করার একটা কনস্পিরেসি ছিল। এর বেশি আর কিছু আমি বলতে পারবো না। সিদ্দিক ভাইয়ের কাছ থেকে শুনে আসি, সিদ্দিকুর রহমান ব্যবসায়ী, রাজনীতিবিদ। এবার প্রশ্নটা রাজনীতি নিয়ে। রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতা হিসেবে বা আওয়ামী লীগের আসলে কি শিক্ষার আছে বা আওয়ামী লীগের উপলব্ধিটা না, কি? শিক্ষার থেকেও বড় জিনিস হলো যে জিনিসটা, সেটা হলো যে এইবারে যে একটা ষড়যন্ত্র যে ছিল, এবং এই ষড়যন্ত্রটা কিন্তু কালকে একদিনে করে নাই। রাইট, কোটা আন্দোলনকে এটা পুঁজি করা হয়েছে, কোর্টে ছিল। এই কোর্টের যেটা বদিউর রহমান ভাই আগেই বলছে যে ওইখান থেকেই শেষ করতে পারতো, কিন্তু এটা সরকার চায় নাই, মাননীয় প্রধানমন্ত্রীও চায় নাই। তিনি মনে করছেন যে এটা কোর্টে আছে, কোর্টে তো অটোমেটিক্যালি রায় হয়ে যাবে। এখানে কি কোটা থাকলেই কি তার এই যে বিসিএস পরীক্ষা দিলে সে চাকরি পেয়ে যায়? তার তো প্রসেসগুলো পার করেই আসতে হয়। এই কোটার জন্য তো এই হঠাৎ করে 18-র পরে আজকে আইসা এই 24-এ এই সময় তো আন্দোলন হওয়ার কথা না। এই আন্দোলনটাও সৃষ্টি, ছেলেমেয়েরা আন্দোলন করছে, সেটা ঠিক আছে, সেটা অ্যাড্রেস করতে আমাদের দেরি হয়েছে, এটাও আমরা স্বীকার করে নেই। কিন্তু এটার পিছনে যে একটা বড় মহা ষড়যন্ত্র ছিল, শুধু ষড়যন্ত্র না, এবারে ছিল মহা ষড়যন্ত্র। কারণ কোটা আন্দোলনকারী যারা ছিল, কোটা আন্দোলনকারী নাম দিছে, বৈষম্যকারী নাম দিছে, বিভিন্ন 3টা নামে কিন্তু আমরা পাই, এবং 53 বা 63 জন এই সমন্বয়ক ছিল। তাহলে এই আন্দোলনের পিছনে যে এটা যে হবে এই সময়, এবং এটাকে যে গ্রাব করে তারা যে একটা ধাক্কা দিবে, সেটা কিন্তু তাদের সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল, এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমার কথা হইল যে দলটা বিভিন্ন সময় 18তে ইলেকশন আসছে, ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের ইলেকশনে জিতলে নেতা কে হবে, পরে আমরা জানাইতে পারে না। যার নেতৃত্ব দেওয়ার কোনো নেতা নাই যে দলের, এবং যে দল বারবার ইলেকশনে আসবে না, ইলেকশনে না আইসা তুমি জোর করে কেন তুমি করবা? আজকেও আমি এক জায়গায়, কোন জায়গায় যেন শুনতেছিলাম যে যদি তারা ইলেকশনে আসতো, তাদের দলের মধ্যে কিন্তু বহু লোকের ইলেকশন করার একটা চাপ ছিল, এবং সেই চাপটা, এবং তারা এটাও বলতে চায় যে যদি আমরা ইলেকশনে যাইতাম তাইলে আমরা জিততাম। তাহলে ইলেকশনে আসতে হবে তো। এখন একটা দল যদি ইলেকশন না করে, তাহলে আর একটা দল অবশ্যই ওয়াকওভার পাইলে তো সে জিতেই যাইবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের দেশে একটা বিরোধী দল আছে, যে দল ইলেকশনে আসবে না, বাট ক্ষমতায় তাকে জোর করে যে কোনো ষড়যন্ত্র করে যে কোনোভাবে যেতে হবে। সেটার একটা মানে ভয়ানক একটা পরিস্থিতি আমরা এবার দেখেছি, এবং এটা দিয়া অবশ্যই উনি যেটা বলছে যে শিক্ষা নেওয়া উচিত, অবশ্যই এটা দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই দেশে কত বড় করা যায়, কি করা যায়। এই ভয়ঙ্কর চিত্র কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। এত আন্দোলন দেখছি এই দেশে, আন্দোলন কিন্তু 1বার 2বার 3বার হয়নি, অনেক বহুবার আন্দোলন হয়েছে, বহু কিছু হয়েছে, বঙ্গবন্ধুর মতো লোককেও হত্যা করা হয়েছে, তারপরেও আমরা কিন্তু এরকম কোনো কিছু দেখি নেই কখনো। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তারপরেও কিন্তু এরকম দেখি নেই। কিন্তু এইবার আমরা দেখলাম কি করতে পারে, কি নৃশংসভাবে করতে পারে, এবং এগুলো কাদেরকে দিয়ে করানো হয়েছে। এবং আমরা দেখছি, আমি নিজে দেখছি উত্তরায়, আমি উত্তরায় থাকি, আমি উত্তরায় দেখছি লাঠি সোটা নিয়ে ছোট ছোট বস্তির ছেলেরা, ম্যাক্সিমাম বস্তির লোক বা কিশোর গ্যাংয়ের সদস্য যারা, কিশোর গ্যাং তো পুরো ভাড়া করা, যাই হোক, এই ধরনের লোক এবং মধ্যবয়সী লোক, ছাত্র তো আর না। ছাত্ররা তো ডিক্লারই করে দিল যে আমরা এই সহিংসতার মধ্যে নাই, তারা তো ওপেন বলেই দিছে যে আমরা সহিংসতার মধ্যে নাই,
এবং যেদিন বিএনপি ছাত্র দলের হাতে সময় কম, জি। যেদিন ছাত্র দলের ওই সভাপতি বলল যে আমরা তোমাদের পাশে আছি, তারপরের মুহূর্ত থেকে আমরা দেখলাম যে এটা সহিংস হয়ে উঠলো। তার মানে এটার মধ্যে ষড়যন্ত্র, বড় গভীর একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করছে। সিদ্দিকুর রহমান, মানে আপনাকে অসংখ্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। রক্ষা করছে। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। বদিউর রহমান, যেটি সিদ্দিকুর রহমান বলছিলেন যে বিষয়গুলো আসলে বাস্তবতা কি উপলব্ধি করা যাচ্ছে কিনা, বা যাদের আপনি যেটি বললেন যে ক্ষমতাসীনরা সেটা উপলব্ধি করতে পারছে কিনা। ক্ষমতাসীনরা উপলব্ধি করতে পারছে কিনা সেটা তাদের কাজকর্মে বোঝা যাবে। আজকে 10 নম্বর মেট্রো রেল দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে এটা তো জনগণের জন্য করলাম, এটার বিচার আপনাদের উপর দিলাম। তো এই বিচার জনগণের উপর এখন দিতেছেন, কিন্তু তার আগে দিয়ে বললো ছাত্রলীগই যথেষ্ট, তখন জনগণের উপর বিচার দিতে পারলেন না, তখন তো পারেন নাই। উপলব্ধিটা আসবে যিনি চেয়ার থাকেন তার। আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ যথেষ্ট, এটা কিন্তু ওইভাবে বলা হয় না। আর যেভাবে সাফাই গাইয়েন না, আপনার শুনেন, জিনিসটা হলো না, সাফাই সাফাই গাওয়ার গাইয়েন না। বিষয় না এখানে। আমি আপনাকে একটা জিনিস বলি, সময় ছাত্রলীগ কম। যথেষ্ট, ওরাও ছাত্র, আমার এরাও বলার সময়, ছাত্র। আমার তারা বলার সময় আপনি মিলেমিশে বলেন একটা না কিছু করবে, এইটাই বলা হয়েছে। শুনেন, আপনি আমার বলার সময় বললেন না, ওটা বলা হয়েছে, ওই বলার জন্য এই ঝামেলাটা হয়েছে। সেটা ওই যে ছাত্রদলও যথেষ্ট বলছিল এক সময় অহংকার করিয়া, কাজ হয় নাই। আপনার যে জিনিসটা দরকার এখন উপলব্ধি করলে, আমরা তো এটা বুঝি, আমরা কোনো দিন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুল্লিতে পড়তে চাইব না। হ্যাঁ, তাহলে আমাদের জন্য যেখানে আসি এখান থেকে উত্তরণ করতে হবে। আর যেটা ষড়যন্ত্রের মধ্যে বাজার, যেটা বিএনপি তো এমনি মারাত্মক ভুল করছে। এটা বাজার থেকে বাজে দল হয়ে যেতে পারে, কারণ বারবার ইলেকশনে আসে না। রাজনৈতিক দল হইতে ইলেকশনে আসতে হবে। এমনি তারা বুঝে না তাদের একটা দুর্বলতা আছে, ষড়যন্ত্র করে আসছে, বঙ্গবন্ধু খুনের সাথে জড়িত আছে, জামাতকে ফুস্য করে আসে, এত কিছু জানার পরে তারা ইলেকশনে লেগে থাকে না। এটা তারা এমনি ন্যাচারাল ডেতে চলে যাবে। আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না, কিন্তু বাজে দল হয়ে যেতে পারে বারবার ইলেকশনে। এইবার ষড়যন্ত্রে আসতে পারে না, হয়তো অন্যদের উপর যেখানে ভরসা সুযোগ করতে পারে না সেটা। দ্বিতীয় জিনিস হইল আপনার উন্নয়নের জন্য রাজনীতির মধ্যে ঢাকাকে কেবল বড় করতে চাইছে। ঢাকা ভাঙ্গা দরকার। সব কিছু ঢাকাতে করতে গেলে এই এক জায়গায় ঢাকা আন্দোলন করলে, ধ্বংস হইলে পুরা দেশ কেঁপে যায়। এটা ভেঙে ফেলা হোক, রাজধানী থাকবে, অল্প কয়েকটা মন্ত্রণালয় থাকবে, আর বাকিগুলো সব বাইরে চলে যাক আস্তে আস্তে। দেখবেন যে তাহলে ঢাকা কেন্দ্রিক সহিংসতা কমে যাবে, ভাঙ্গা দরকার। তাহলে ওই ফানির মিলিমিটারের হিসাবও থাকবে না। হেলাল আমাকে আপনি যদি একটা মিনিট সময় দেন। হাতে সময় নেই। হেলাল সাহেবের একটা কথা শেষ করি। হেলাল সাহেব বলে আমলারা পরে বুঝে। আমলারা পরে বুঝে, আমলাদেরকে তোষণ করার জন্য পরে বুঝে। আমলারা হইল যাইয়া, আমি সবসময় বলি, এক একটা আমলা যদি ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেম বিবর্জিত হয়, হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। এদের এক পকেটে আওয়ামী লীগ থাকে, এক পকেটে বিএনপি থাকে। এরা সবসময় প্রিয় থাকতে চায়, কারণ তাকে কন্ট্রাক্ট দিতেছেন, চুক্তি দিতেছেন। সে আমলাদেরকে আপনারা রাজনীতিবিদরা দলীয়করণ করে নষ্ট করছেন। কিন্তু যে খাঁটি আমলা থাকে, সে ঠিক টাইমে বুঝে বলে। এবং আমার কাছে যথেষ্ট রেকর্ড আছে, আমি লিখে যাচ্ছি, আত্মজীবনীতে লিখেছি, সরকারি চাকরিতে অনুভূতির সমগ্র সেখানে লিখেছি, আর যুগান্তর লেখা সেটাও লিখছি। এখন আপনি যেটা করবেন সেটা হইল একটু বিবেচনা রাখতে হবে। জি। ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। এটা বদলাইতে হবে, ইথিক্স আনতে হবে। সবগুলাই নীতি, রাজনীতিও নীতি, দুর্নীতিও নীতি, বাজনীতিও নীতি। সে নীতির মধ্যে কোনটা সঠিক নীতি সেটাই আসতে হবে, তাহলে আপনি উতরে যাবেন। আমার কাছে বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় যদি দেন আধা মিনিট। আমরা একটু হিলাল ভাই হ্যাঁ, আধা মিনিট। এই সব কিছু আলোচনা হয়েছে। বাংলাদেশের এই দুর্ভাগ্যের মেন কারণ হচ্ছে আমাদের রাজনীতি। ফুটবল খেলতে আপনার কিন্তু দুটো দল লাগে। আমাদের রাজনীতিতে বিএনপি টিএনপি কি বলে, আমাদের রাজনীতিতে একটাই দল, সেটা আওয়ামী লীগ। কেন? আপনাকে একটি দলকে রাজনীতি, আমার একটা রাজনীতি দল থাকলে এটা রিমোট কন্ট্রোল দিয়ে এত বড় দেশের বিরোধী দল হওয়া, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের। এই পরিবর্তনটা প্রয়োজন।
আসল আলম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে চাই। যে প্রশ্ন আসল আলম পারভেজ রেখেছেন আপনার কাছে আমি ওই প্রশ্ন রাখতে চাই। না, আমার কাছে এই রাজনীতি প্রশ্ন একটি করবেন দল না, কেন আপনি- বা রিমোট কন্ট্রোলে বিরোধী আমরা দল, আজকে আসলাম তার আপনার চেয়ে বড় দুর্ভাগ্যের অর্থনীতির কি অর্থনীতির নেই। আলাপ করার জন্য। আমি ওগুলো ভাবলাম যে একটু অর্থনীতি তো রাজনীতির বাইরে নাই। না, আমি যে কথাটা বলছিলাম যে আমাদের যে বিভিন্ন সময় পণ্যের দামটা যে বেড়ে যায়, এর জন্য আপনাকে বিশেষায়িত ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনি করতে না পারেন, বিশেষায়িত পরিবহনের ব্যবস্থা যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু এরকম ওই যে 600 টাকা খাইতে হবে আমাকে, আবার 80 টাকা চলে আসতে হবে। এই জায়গাটা আমরা বারবার বলছিলাম যে আসলে আপনি দেখেন এই যে এত গন্ডগোল হয়, এত আন্দোলন সংগ্রাম হয়, কারফিউ হয়, কি বলে শাটডাউন হয়, হরতাল হয়, তার মধ্যে দেখবেন আমাদের এই অ্যাম্বুলেন্সের গাড়িগুলো তো রীতিমতো তার কাজ সে করে যাচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো তার রীতিমতো তার কাজগুলো করে যাচ্ছে। বাট ভোগ্যপণ্যের জায়গাটা এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যখনই এক ধরনের বিপদে পড়ি তখন আমাদের পরিবহনের সংকট দেখা দেয়, দাম বেড়ে যায়, পণ্যের দামও বেড়ে যায়। এবং দেখবেন যে ঢাকার বাইরে অন্য অন্য জায়গায় পণ্যের দাম অনেক কম, বাট ঢাকায় আসার জন্য সেই ব্যবস্থাটুকু না থাকার কারণে এই বিভিন্ন সময় দামটা বাড়ে। আমি আপনার মাধ্যমে এখানে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে বলি যে আসলে বিশেষায়িত পরিবহন ব্যবস্থা যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো ততদিন পর্যন্ত ভোগ্যপণ্য নিয়ে আমাদের এই ধরনের অপবাদ বলেন আর যাই বলেন আমাদের শুনতে হবে। হেলালুদ্দিন, হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বদিউর রহমান, অধ্যাপক আহসান আলম পারভেজ এবং সিদ্দিকুর রহমান, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।